ঈদ মোবারক। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বাসার হোম মিনিস্টার আচ্ছা বাবা, সরি। মিষ্টি খেতে পছন্দ করে। মাহমুদুল্লাহ রিয়াদ। আমি সত্যি কথা বলতে এইরকম ক্লু জীবনে শুনিনি। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটে যদি একটা অ্যাটেন্ডেন্স শিট থাকতো তাহলে সেই অ্যাটেন্ডেন্স শিটে 1 নম্বর নামটা কার থাকতো? আই এম প্রিটি মাচ শিওর যে আপনারা সেই নামটা সবাই গেস করতে পারেন। ডিসিপ্লিনের দিক থেকে কে 1 নম্বর, কে সবার আগে মাঠে চলে আসেন, টাইম ম্যানেজমেন্টে কে 1 নম্বর, আমি জানি প্রিটি মাচ শিওর এই নামটা আপনাদের প্রত্যেকের কাছে সবারই মুখস্থ। তবে একটা কোয়েশ্চেন কিন্তু চলে আসে যে মানুষটা খেলার মাঠে এতটা ডিসিপ্লিনড, সেই মানুষটা ঘরে আসলে কতটা ডিসিপ্লিন, কিংবা তার যিনি ক্যাপ্টেন আছেন পার্সোনাল লাইফে তিনি তার ব্যাপারে কতটুকু স্যাটিসফাইড। এই সমস্ত উত্তর আজকে খোলাসা করতে চাই। একটা হাড়ি নিয়ে বসেছি আমি, একটা ইনভিজিবল হাড়ি, সেই হাড়ির ভেতরের খবর বের করতে চাই। ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম প্রেজেন্টস ঈদ ফেস্ট। আমাদের সঙ্গে আছেন আমাদের মিস্টার দীপন দেপল, মিস্টার ডিসিপ্লিন মুশফিকুর রহিম। ওয়েলকাম মুশফিক ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। থ্যাংক ইউ সামি ভাই ফর হ্যাভিং মি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ মুশফিক ভাই, ইটস অ্যান অনার যে আজকে আপনাকে পেয়েছে। এবং তার সঙ্গে আছেন হিজ ডিসিপ্লিন কন্ট্রোলার আমাদের ভাবি জান্নাতুল কেফায়েত মন্দি। ঈদ মোবারক ভাবি। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে একটা বিষয় মুশফিক ভাই মনে হয় কি যে আমরা তো অ্যালার্ম ক্লক দিয়ে অনেক কিছু মেনটেন করার চেষ্টা করি। আপনার ফোনে যে অ্যালার্ম ক্লকটা আছে সেটা মনে হয় পৃথিবীর একমাত্র অ্যালার্ম ক্লক যে বেজে ওঠার আগে তার মালিক ঘুম থেকে ওঠে, মানে ইজ ইট, আই এম রাইট? মোস্ট অফ দ্য টাইম তাই হয় আসলে, কারণ এটা যেটা বললেন আসলে একটা সময় উঠে যাওয়ার অভ্যাস থাকলে আসলে অ্যালার্মটা বাজার আগে আসলে ওটা উঠে যাওয়া হয়ে যায়। তো ইউ আর প্রিটি মাচ রাইট। ওকে, আই এম প্রিটি মাচ রাইট। সো এখানে 1 পয়েন্ট ফর মি। তবে মুশফিক ভাই আসলে এমন একজন মানুষ যিনি ব্যাটিংটা করেন অনেক ডিসিপ্লিন দিয়ে, উইকেট কিপিংটা করেন অনেক পেশেন্স দিয়ে, এবং আমার কাছে এটা খুব পার্সোনালি মনে হয় যে লাইফটা হয়তো বা তিনি মেনটেন করেন একটা এক্সেল শিটের মধ্য দিয়ে, এবং জীবনটাকে হয়তো বা টেস্ট ম্যাচ ক্রিকেটের মতোই মুশফিক ভাই লিড করার চেষ্টা করেন। বাট আমি কিউরিয়াস একটা বিষয় জানার জন্য মুশফিক ভাই, সেটা হচ্ছে যে ধরেন ক্রিকেটিং মেটাফোর দিয়ে যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি, যে ভাবি যখন আপনাকে শপিংয়ের কথা বলে, আপনি কি তখন এমন কিছু বলেন যে 2টা সেশন ওয়েট করো তারপর দেখি শপিংয়ে যাবো কি যাবো না, এরকম হয়? না না না, সেটা হয় না। বাট ওর সাথে সাথে আমিও শপিং করতে পছন্দ করি, টু বি অনেস্ট। তো এই দিক থেকে আমরা দুইজনই একমতের মনে করি অধিকারী, কারণ আমরা ম্যাক্সিমাম টাইম যখন স্পেশালি অ্যাব্রডে যাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে হলিডেতে যাই, তখন দেখা যায় যে আমরা শপিংটা খুব এনজয় করি সবাই। ভাবি, এই যে মুশফিক ভাই শপিংটা খুব এনজয় করে, আমি যদি বাংলাদেশের 90% পুরুষ চিন্তা করি এই শপিংটা আসলে এনজয় করে না। মাঝে মাঝে আমার থেকেও বেশি। Okay, মুশফিক ভাই ভাবির চেয়ে তো বেশি শপিং এনজয় করে। আবার কোয়েশ্চেনটা ভাবি এই জায়গাটা দেয়, সেটা হচ্ছে ধরেন আমাদের ওয়াইফদেরকে যদি কোয়েশ্চেন করা হয়, একটা কমন কমপ্লেইন থাকে যে হাজব্যান্ড খুব অগোছালো। আমরা আবার যুক্তিটা দিই যে ছেলে মানুষটা একটু অগোছালো হয়। বাট আপনি কি বাংলাদেশের একমাত্র ওয়াইফ যে এই কমপ্লেনটা নাই, বা যার কাছে হাজব্যান্ড অনেক বেশি মাত্রায় গোছালো? একমাত্র কিনা জানি না, তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাতে আমি অনেক ব্লেসড যে ও নিজের কাজটা নিজেই করে নেয়। ওর কোনো ড্রেস জি। বা ওয়ার্ড্রোব আমার এগুলো গোছাতে হয় না। ও নিজেই নিজেরটা গুছিয়ে কোনটা ক্লিন করতে হবে, কোনটা রেখে দিতে হবে, এভরিথিং ও নিজেই করে। কখনো কি আপনাকে গাইড করে মুশফিক ভাই? হ্যাঁ, মাঝে মাঝে আমার গোছানোটাও তার পছন্দ হয় না, এটা ঠিক। ও নিজেই গোছাতে পছন্দ করে। আমিও অনেক সময় ওটা ধরি না যে ওই এসে ওটা করুক আসলে। সো আমার মনে হয় যে অল দ্য ভাবিস ওয়াচিং আউট দেয়ার, আপনারা কিন্তু এই জায়গাটা একটা বিষয় বলতে পারেন যখন আপনার হাজব্যান্ড আপনাকে বলবে যে ছেলেরা অগোছালো হয়। এক্সাম্পল তো দিতে পারেন যে এই পাশেই আছে মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল, মিস্টার ডিসিপ্লিন। তিনি মাঠেও যেমন ডিসিপ্লিন, ঘরেও তেমন ডিসিপ্লিন। মুশফিক ভাই, ক্রিকেট মাঠে অনেক সময় দেখা যায় এখন তো ডিআরএস রয়েছে, ডিসিশন রিভিউ সিস্টেম, যে একটা এলবিডব্লিউ এর আপিল হলো, হয়তো বা ডিআরএস নিয়ে সার্ভাইভ করে গেলেন। আপনার বাসা তো একজন এমআরএস আছেন, আপনি মিসেসও ধরতে পারেন, আবার ধরতে পারেন মন্ডি রিভিউ সিস্টেম। এখন যদি আমি বলি যে প্রোটোকল কোনটার বেশি স্ট্রিক্ট, ডিআরএস এর নাকি এমআরএস এর? না না, অবশ্যই আমি মনে করি মাঠে তো একটা সার্টেন এমন সময় থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যখন বাসায় আসেন, জি। ডেফিনেটলি বাসার হোম মিনিস্টার অবভিয়াসলি উনি, এবং মনে করি সব হাজবেন্ডরা এটাতে একমত হবেন। তো অল দ্য ক্রেডিট গোজ টু হার। অল দ্য ক্রেডিট গোজ টু হার। আজকে এই অনুষ্ঠানটা যখন আমরা শুরু করছি শুটিংটা, আমাদের জাহিদ ভাই, শ্রদ্ধেয় জাহিদ ভাই, আমাদের সিনিয়র ক্রীড়া সাংবাদিক, একটা কথা আমাকে বলেছেন যে মুশফিক কিন্তু অনেক ডিসিপ্লিন মেনটেন করে, তুই একটা কাজ করবি 9:30টার মধ্যে মুশফিককে ছেড়ে দিবে আমরা যখন শুটিংটা করবো। এখন মুশফিক, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যখন কোনো বিয়ের দাওয়াতে যাই, ধরেন বিয়ের দাওয়াতের কার্ডে লেখা থাকে 7:30, আমরা 9:30টার সময় যাই বা 10টার সময় যাই। এখন আপনার ক্ষেত্রে কখনো এরকম হয়েছে যে বিয়ের কার্ডে লেখা আছে 7:30, আপনি হয়তো বা 7টার সময় গিয়ে আগে ওয়ার্ম আপ করা শুরু করেছেন? না, এরকম মানে হয় নাই, বাট একটা জিনিস হয়েছে যে অনেক সময় দেখা যায়
আমি আসলে প্রথম থেকে জানতাম না যে টাইমটা দিলে ডেফিনেটলি এরপরে হয়তো বা ওনারা আসবে, জি। এই কনসেপ্টটা আমার আসলে এরকম আইডিয়া ছিল না। বাট অনেক সময় এমন হয়েছে যে বিয়ের যাত্রী আসার আগে আমি গিয়ে পৌঁছে গেছি, যাই দেখি যে হল ফাঁকা, এখনো কেউ আসে নাই। তো এরকম হয়েছে অনেকটা। ভাবে এরকম কোনো ঘটনা ঘটেছে আপনি হয়তো বা কোনো একটা দাওয়াতে গেছেন, আপনার হয়তো বা সেখানে থাকতে ইচ্ছা করছে, কিন্তু মুশফিক ভাইয়ের পর দিন সকালে ম্যাচ আছে, ইজ ভেরি ডিসিপ্লিনড, অনেক আর্লি ঘুমিয়ে পড়তে হবে, এখন অনিচ্ছা সত্ত্বেও আপনাকে চলে আসতে হয়, হ্যাঁ, এটা হয়, প্রায়ই হয়। মানে হাউ ডু ইউ ম্যানেজ আসলে সেই সময়টায়? আমিও ওর সাথে থাকতে থাকতে আমি ওই টাইপই হয়ে গেছি আসলে। আমিও এরকম যে হ্যাঁ, ওর যেহেতু করতে হবে, এটা আমার যেতেই হবে। তখন দেখা যায় যে আর্লি বের হয়ে যাই। তবে যেটা আপনি বললেন যে আর্লি যাওয়া, জি। ওর রিয়াদ ভাইয়ের বিয়েতেই ও ফার্স্টে চলে গেছে আর্লি। তো ওখানে গিয়ে অনেকক্ষণ ও ঘোরাফেরা করে তারপরে জয়েন করছে, এটা মানে পরে শুনতে পাই আর কি আমি। আপনাদের প্রথম দেখা কি তখনই? হ্যাঁ, ইনফর্মালি। ইনফর্মালি প্রথম দেখাটা সেই সময়টাই? তখন তো আর ওভাবে আসলে আমাদের কোনো রিলেশন ছিল না। তো রিয়াদ ভাইয়ের বিয়েতেই ও মানে অ্যাজ আ মুশফিকুর রহিম আমি ওকে মানে সামনাসামনি দেখতে পাই আর কি। নর্মালি তো টিভিতে দেখা হতো, তখন রিয়াদ ভাইয়ের বিয়েতে আমার ফার্স্ট ওর সাথে দেখা হয়। মুশফিক ভাই, এরপরে প্রথম প্রপোজটা কার ছিল, আপনার তরফ থেকে? হ্যাঁ, অবভিয়াসলি আমার তরফ থেকে। ভাবি কি অ্যাকসেপ্ট করেছিলেন প্রথমবারই? না, প্রথমবার এক্সপেক্ট করে নাই। তারপরে আমি লম্বা একটা চিঠি লিখেছিলাম, এরপরে দেখি হয়তো বা একটু মানে ইচ্ছা হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখি, কথা বলে অ্যাটলিস্ট। ও আমার সাথে কথা না বলে আমাকে রিজেক্ট করে দিয়েছিল আর কি। তো তারপর আমি একটা চিঠি লিখেছিলাম, যেটা স্বাভাবিক। আমি মানে আমার একটা জিনিস আমি মনে করি, যেটা আপনি সামনাসামনি মুখে না বললে, যেটা হয়তো বা আপনি কোনো মেসেজের মাধ্যমে বা একটা চিঠির মাধ্যমে লিখতে পারেন, সেটা একটা অন্যভাবে প্রকাশ করা যায় মনের ভাব। তো লিখেছিলাম, জানি না কি লিখেছিলাম এখন ওইভাবে এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট তারপরে তার একটু হলেও আমার প্রতি সফট কর্নার এসেছিল যে না দেখি, আমি একটু কথা বলে অ্যাটলিস্ট দেখি। তো ভাবি যদি বলা যায় মুশফিক ভাইয়ের সেই চিঠিতে প্রথম কোন বিষয়টা আপনাকে ইমপ্রেস করেছিল আসলে? ওটা মেসেজ ছিল, চিঠি না, মানে মেসেজ ছিল। মেসেজ ছিল তার। তো ওই মেসেজে এরকম ছিল যে ও তো আমাকে কখনো সামনাসামনি ওভাবে দেখেইনি। জি। রিয়াদ ভাইদের মানে বিয়েরও 3 ইয়ার্স পর এই মেসেজটার কথা আর কি বলছি। তো তখন আমার মনে হলো যে আমরা যে মানে একটা মানুষের সাথে দেখাই হয়নি, আমাকে নিয়ে এতটা ভেবে ফেলছে ও, তো এই জন্যই আসলে একটু হলেও আমার ইমোশন কাজ করে আর কি। আর এই রিলেশনশিপটা তো ডেফিনেটলি মহান আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে প্রদত্ত, এবং সেটা আসলে বহু আগে থেকে নির্ধারিত, যে কারণে হয়তো বা সেই কানেকশনটা জড়ে গেছে। বাট ভাবে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে, মুশফিক ভাইয়ের ডেবিউটা হয় 2005 সালে, এবং সেটা মুশফিক ভাইয়ের এমন একটা বয়স, যে বয়সটাতে সত্যি কথা বলতে একজন ছাত্র স্কুলের অ্যাসেম্বলিতে গিয়েও খুব নার্ভাস হয়ে যায়। সেই বয়সে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছেন। আপনি ডেফিনেটলি ছবি দেখেছেন মুশফিক ভাই দেখতে তখন কেমন ছিলেন, একটা পুরোপুরি স্কুল বয় ইমেজ। ওই ছবিটার ছেলেটা যদি এখন আপনার সামনে আসে, আপনি দেখে কি বিশ্বাস করবেন যে এই ছেলেটা কোনোদিন ইতিহাস তৈরি করতে পারে, নাকি একটা চকলেট হাতে দিয়ে হাত ধরে রাস্তা পার করে দেবেন? না, আসলে এই ফুল জার্নিটাতে আমি তো ওর সাথে দেখা যাচ্ছে 2014 সাল থেকে। জি। তার আগে তো অলরেডি ও ক্যাপ্টেনও ছিল। তো আলহামদুলিল্লাহ হি হ্যাড আ গ্রেট ক্যারিয়ার অলরেডি। তো তখন বিয়ের পর বিশ্বাস আছে যে ও পারবে, এটাই আর কি। গেস দ্য স্টার। আমাদের এই গেস দ্য স্টার সেগমেন্টটার যে সিস্টেমটা থাকে, এটা ইটস ভেরি মাচ ওয়েল নোন, যে কার্ডটা থাকবে সেই কার্ডটার সামনের মানুষকে দেখাতে হবে, এবং আফটার দ্যাট মুশফিক ভাই যখন দেখাবে, ভাবি একটা ক্লু দেবেন, সেটা অ্যাক্টিং করেও দেখাতে পারেন, কিংবা ক্লু দেবেন, ডিরেক্ট কোনো ক্লু দেওয়া যাবে না, বাট আমরা দেখতে চাই যে আসলে সেই জায়গাটাতে কিভাবে ক্লুগুলো কে দেয়, এবং সেটার উপর মার্কিংয়ের জায়গাটা আছে। কার্ড ক্লুটা কত সুন্দর। মুশফিক ভাই, আপনি প্রথম শুরু করবেন। আপনি এটা জি, এটা আপনি দেখবেন না, বাট ভাবিকে দেখাবেন। ওকে, আমি এখনো দেখিনি। ওকে, আমি দেখলাম। কিভাবে বুঝাই? মুখে বলা যাবে না। না, আমি কনফিউজ, কিভাবে বুঝাবো? বোলার, সেটা তো বুঝলাম। বাংলাদেশে আর কিছু দাও, অনেকে বলার আছে তো। পেস বলার, আইপিএল খেলে। বাংলাদেশি, মুস্তাফিজ।
ওকে, মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে, বোলার, এবং আমার কাছে মনে হয় যে ভাবি প্রথমে যে অ্যাক্টিংটাও করে দেখিয়েছেন, ইট ওয়াজ অলসো ভেরি মাচ অ্যাপ্রোপ্রিয়েট। মুশফিক ভাই সেখানে বুঝতে পারেন। লেফট হ্যান্ডে দেখলে আরো ইজি হতো। মুশফিক ভাই সেকেন্ড ওয়ান, details সেকেন্ড ওয়ান, আমি এখনো জানি না কে, আমি আগে দেখে দিই কে। ওকে, দেখে ফেলছি। চুপচাপ চুপচাপ, ব্যাটসম্যান এন্ড উইকেট কিপার। এইটা বেশি সহজ ক্লু হয়ে গেছে, লিটন এইটা বেশি সহজ ক্লু হয়ে কুমার গেছে। দাস। চুপচাপ এবং উইকেট কিপার, Batsman কেমন ভাবি চুপচাপটা বললেই হইতো। ওকে, দ্য থার্ড ওয়ান। কিং। কিং, ক্রিকেটের শাকিব খান। হ্যাঁ, এইটা কেমনে হইলো ভাই? না উনি তো বাংলাদেশে একমাত্র কিং। না, এটার একটা ক্লুতেই শেষ। ক্রিকেটার না, বাস তারপরে হয়ে গেল শাকিব খান। ওকে, দ্য নেক্সট ওয়ান। এটা একটু টাফ। আমার জন্য মনে হচ্ছে টাফ। কি ক্লু দেয়া যায় আমিও চিন্তা করতেছি। ফিমেল অ্যাক্ট্রেস। কারো খুব প্রিয় অভিনেত্রী বা এরকম কিছু কি আছে? আর কোনো মুভির মুভি তো আছে, কিন্তু তুমি মনে হয় এটা দেখো নাই। তাইলে নামও বলে দেন, মুশফিক হ্যাঁ, ভাই তোমার নামও জানবে না। ইন্ডিয়ান কিছু মুভিতেও থাকে, কিন্তু আমাদের বাংলাদেশি আর কি। তো অনেকেই করেছে। ইন রিসেন্ট টাইমসে মুশফিক ভাই জানা একটা ক্লু আমি দিয়ে দিলাম। জয়া আছে। ইয়েস, দ্যাটস আ ভেরি গুড গেস। ব্যাক টু ব্যাক দুইটা গেস মুশফিক ভাই একদম একদম স্পট অন। দ্য লাস্ট ওয়ান ফর মুশফিক ভাই। ওকে, এটা আমি অলরেডি দেখে ফেলছি, দ্যাটস গোইং টু বি ইন্টারেস্টিং ওয়ান। ভাবে এটা যদি আপনি মুখে না বলে যদি কোনো অ্যাক্টিং বা কোনো কিছু যদি আপনি করে দেখাতে পারেন আসলে। বলো। খাওয়া। খাওয়া, খাবার মানে খেতে ভালোবাসে। প্লেয়ার আমাদের মধ্যে আর জান বুঝে যাবে। খেতে ভালোবাসে মুশফিক ভাই। মায়া। আমি একটু পাশে দেখাবো। So, খেতে ভালোবাসে। আমার মনে হয় আজ থেকে 15-20 বছর পর মায়ান যদি এই ভিডিওটা দেখে প্লে করে যে মায়ানের ব্যাপারে মায়ানের মা কি বলছে, আমাদের ছোট্ট মায়ান বাবা সে খেতে খুব ভালোবাসে। মাশাআল্লাহ মায়ান খায়। মাশাআল্লাহ, আমার ছেলেটা মাশাআল্লাহ। আমাকে একদম জ্বালায় না, মানে খাওয়া নিয়ে ওর কোনো ইয়ে নাই, যাই দিবেন খুব ভালো করে খেয়ে ওঠে। তৃপ্তি সহকারে খায়। আর আমার মেয়েটা আর কি খাওয়া নিয়ে খুব ডিস্টার্ব করে, এই জন্য খাওয়ার বিষয়টাই মেয়ে কি বলবো। বাবার মতো হয়েছে? হতে পারে, ডায়েট করে। ওকে, সো এই সেগমেন্টের কন্টিনিউটি এবার মুশফিক ভাই ক্লু দেবে, ভাবি ছবিগুলো উঠাবে। সো দেখি প্রথম ছবিটা কার আছে। ঠিক আছে। ওকে, একদম ইজি। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এইটা তো আনডাউটেডলি সবথেকে ইজিয়েস্ট ক্লু মুশফিক ভাই। সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার। সো নেক্সট ওয়ান। ওকে, এটা কি ক্লু দেয় মুশফিক ভাই দেখি। রিসেন্ট কোন ক্লু দিবেন? বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার। তামিম ইকবাল। আমি রিসেন্ট দিলে তো বলতাম প্রেসিডেন্ট সাহেব। তাহলে ও বুঝে যেত। রিসেন্ট একটা হতে হ্যাঁ, পারে। না, বুঝে যেত। এনিওয়েজ নেক্সট ওয়ান। বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়ক, পেস বোলার। সর্বকালের সেরা ওয়ানডে মাশরাফি ভাই। মাশরাফি ভাই একদম স্পট অন। এখন পর্যন্ত 3-on-3 ভাবি সেই জায়গাটাতে। ও একটু বেশি ক্লুটা ইজি দিয়ে দিচ্ছে। আরো টাফ দিব, তাতে পারবা না। ভাই এটা একটু টাফ দেন ভাই, আচ্ছা, একটু টাফ দেন।
বাংলাদেশেরই প্লেয়ার, মিষ্টি খেতে পছন্দ করে। মাহমুদুল্লাহ রিয়াদ। ভাইয়া আবার মানে মিষ্টি জাতীয় খাবার খেতে একটু পছন্দ করে। দ্যাটস আ রিয়েলি গ্রেট তোমার মায়ের রাস্তা আজকে তুমি শেষ। রিয়াদ ভাই মিষ্টি খেতে পছন্দ করে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার আমি ভাবছিলাম মুশফিক ভাই হয়তো বা রিসেন্টলি ট্যাগ, যে নতুন ট্যাগটা রিয়াদ ভাই সঙ্গে যুক্ত না, এটার জন্য একটা বকা খাবো মনে হচ্ছে। ভাবে লাস্ট ওয়ান, এখন পর্যন্ত সবাই একদম ওয়েল ব্যালেন্সড। ভাই এটা একটু হাইপোথেটিক্যাল ক্লু দিতে হবে মুশফিক ভাই, আপনাকে ডিরেক্ট কোনো ক্লু দেওয়া যাবে না। আমাদের মধ্যে এখন বুঝছি সিয়ার। আর পরের লাইনটা শোনো। তোমার সামনেই বসে আছে। আমি সত্যি কথা বলতে এইরকম ক্লু আমি জীবনে শুনিনি। আর কি বলবো, এই যে দেখো না। ভাবি এই ক্লুটা যদি আপনি দিতেন, আপনি কি ক্লু দিতেন? ধরেন এই ক্লুটা আপনি দিতেন, কি ক্লু দিতেন আপনি? খুব হাসাইলা তুমি আমাদেরই মধ্যে বলে। তুমি কি ক্লু দিতে বলো? চুল কম মানুষটার। এইখানে কিন্তু আমরা কিছু বলি নাই। এটা গ্রেট ওয়ান, এটা মনে হয় যে এখন পর্যন্ত সবচেয়ে গ্রেটেস্ট ওয়ান, যেটা ভাবি সুপার ওভারে ম্যাচ জিতে গেছে। আমি চিন্তা করছিলাম যে এখানে আসলে দুজনের মধ্যে উইনারটা কে হবে। লাস্টে আমার মনে হয় যে ভাবি এই জায়গাটা সুপার ওভারে একদম ম্যাচটা জিতে গেছে। সো গেস দ্য সেলিব্রিটি, গেস দ্য ক্রিকেটার, গেস দ্য স্টার, এই সেগমেন্টে উইনার আমাদের ভাবি সুপার ওভারে। আরেকটা দিতে পারতাম, নাগিন ডান্স বললে হতো। বাট চোর পালালে বুদ্ধি বাড়ে, এরকম একটা। বাট ভাবির ক্লুটা আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আপনিও রিয়াদ ভাইয়ের ক্লুটা চমৎকার একটা ক্লু দিয়েছেন। মুশফিক ভাই এই প্রসঙ্গটা যদি বলি, আমি আমার পার্সোনাল একটা ইনসিডেন্ট যদি শেয়ার করি, যে তখন আমি স্কুলে পড়তাম এবং আমাদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের আমাদের একজন টিচার শাহিন স্যার, তিনি বলছিলেন যে নর্দাম্পটনশায়ারের সঙ্গে বাংলাদেশের একটা ছেলে 115 রান করেছে, 3 day match এবং ছিল। সেটা 3 ডে ম্যাচ ছিল। ইভেন তার আগে আপনি সাসেক্সের সঙ্গে একটা 63 করলেন। আফটার দ্যাট ইউ গট ইউর ডেবিউ কল ফর বাংলাদেশ, এবং ওই সিরিজটাতে লর্ডসের মাটিতে ডেবিউ করলেন। হাউ ওয়াজ ইট অল লাইক? আমার কাছে মানে খুব অবাক করা বিষয় আমাদের কাছে ছিল যে আমাদেরকে এক্সাম্পল দিচ্ছিলেন যে তোমাদের থেকে খুব বেশি বড় না সেই ছেলেটা, সেই ছেলেটা আজকে সাসেক্সের সঙ্গে 63 করেছে, নর্দাম্পটনশায়ারের সঙ্গে 115 করেছে, হয়তোবা বাংলাদেশ টিমে খেলবে লর্ডসের মাটিতে। আপনার জন্য হাউ ওয়াজ দ্য জার্নি অল অ্যাবাউট? ইংল্যান্ডের মাটিতে গিয়ে এটা হাউ ডিড ইউ ম্যানেজ? টু বি অনেস্ট, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ছোট। সেটা হলো আমি তখন আন্ডার 19-এর ক্যাপ্টেন ছিলাম। তো 2005-এ জাস্ট ওই ইংল্যান্ড ট্যুরের সময় আমাদের একটা ট্যুর ছিল অস্ট্রেলিয়াতে। তখন আমাদের রিচার্ড ম্যাকিংস একটা কোচ ছিল, আমাদের হেড কোচ। আর ওখানে নাজমুল আবদিন ফাহিম স্যারও ছিল আমাদের লোকাল অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো তখন ওখানে আমাকে বলা হয় যে আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল টিম। তো রিচার্ড আমাকে ক্লিয়ারলি বলেছিল, কারণ যেটা আপনি বললেন যে দুটা টেস্টের আগে 3টা প্র্যাকটিস ম্যাচ ছিল। তো আমাদের মেইন কিপার তখন পাইলট ভাই ছিলেন। তো রিচার্ড আমাকে বলেছিল যে স্বাভাবিক, উনি যেহেতু 2টা টেস্ট ম্যাচ খেলবে, তো একটা ওয়ার্কলোডের ম্যানেজমেন্ট থাকে, যে 3টা যদি উনি প্র্যাকটিস ম্যাচ খেলে দেন, তারপর 2টা মানে 5th ডে মানে 2টা টেস্ট খেলে, এটা তার জন্য অনেক বেশি হয়ে যাবে। তো তুমি যাবা, জাস্ট এনভায়রনমেন্টের সাথে এক্সপিরিয়েন্স করবা, দেন হয়তো বা তুমি 1-2টা প্র্যাকটিস ম্যাচ খেলবা, দেন তুমি ন্যাশনাল টিমের সেট আপে থাকবা, দেন দেখবা ওদের কীরকম করে কীরকম অ্যাটমসফিয়ার থাকে। এক্সপিরিয়েন্সটা তোমার এটা জাস্ট ফর ইউর এক্সপিরিয়েন্স। তারপরে যখন আমি গেলাম, যেটা বললেন যে সাসেক্সের সাথে আমি একটা 63 করলাম, দেন নর্থহ্যাম্পটনশায়ারের সাথে নেক্সট ম্যাচে আমি 115 নট আউট করলাম। এরপর আমাকে বলে আমাকে এখন ফার্স্ট টেস্ট খেলিয়ে দিবে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে। তো এটা আমার জন্য আসলেই, কারণ আপনি যখন একটা মেন্টালি প্রিপেয়ার থাকে যে হ্যাঁ আপনার ডেবিউ হতে পারে বা একটা চান্স আছে, তখন ইটস এ ডিফারেন্ট থিং। বাট অল অফ এ সাডেন যখন আসে একটা কল, টু বি অনেস্ট আই ওয়াজ রিয়েলি, আমি কি বলবো, যে অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য ছিল। বাট লর্ডসে আপনি হয়তো বা যখন যে ওখানে যদি গিয়ে থাকেন, যে আমাদের যে ড্রেসিং রুমটা আছে, ওখান থেকে যে ব্যালকনিতে মানে সিঁড়ি দিয়ে আপনার নেমে যেতে হয়, তো ওখানে এমসিসি যে মেম্বার্সগুলো থাকে, তো আপনি যখন নামবেন ওরা একটা ক্ল্যাপ করতে থাকে। তো যেটা আপনি বললেন যে সার্টিলি, যে আমি খুব ইয়াং বয়সে ওখানে আমার ডেবিউ হয়েছিল, তো আমি অনেক নার্ভাস ছিলাম, এটার অবশ্যই মানতে হয়। কারণ স্টিভ হারমিসন, অ্যান্ড্রু ফ্লিনটফ, ম্যাথিউ হগার্ট, সাইমন জো, যাদের খেলা টিভিতে যেরকম আপনি দেখেছেন, আমিও প্রচুর টাইম দেখেছি।
তাদের এগেনস্টে খেলবো এত আর্লি, ইনশাল্লাহ আমার নিজের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে আমি ইন ফিউচার হয়তো বা খেলতে পারি, বাট এত আর্লি খেলবো এটা আমার কখনোই ছিল না, কারণ আন্ডার 19 লেভেলে 140+ বা 145+ এরকম বলার খুব রেয়ার থাকে। তো সেদিক থেকে বলবো যখন আমি ওই স্টেয়ার্স দিয়ে নেমে যাচ্ছিলাম মাঠে, এরপরে যে তারা চেয়ার আপটা করেছে, যে সাপোর্টটা দিয়েছে, এরপর থেকে সত্যি কথা আমার নার্ভাসনেস একদমই কেটে গেছে। এবং তারপরে মনে হয়েছে আমি যেরকম বগুড়ার মাঠে যেরকম খেলি ঠিক এক্স্যাক্টলি সেই ফিলিংটা এসেছে, ঠিক ওইভাবে করে নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করি। মুশফিক ভাই, ভূতের বাড়ির ইনসিডেন্টটা কি ছিল? আপনারা যে হোটেলটায় ছিলেন এরপরে সেটা অনেকটা ভূতের বাড়ির শেপে বা একটা হন্টেড হাউস টাইপের কিছু একটা ছিল, আমি পত্রিকায় পড়েছিলাম, উৎপল সুব্রতার একটা আর্টিকেল, এবং আপনার পা মুচকে গিয়েছিল সিঁড়ি থেকে পড়ে। হোয়াট ওয়াজ দ্য ইনসিডেন্ট অল অ্যাবাউট? এটা হচ্ছে আমাদের ডারহামে সেকেন্ড টেস্ট ছিল, তো ওখানে ইংল্যান্ডের ম্যাক্সিমাম কিছু জায়গা আছে যেখানে আপনার 3-4 স্টার হোটেল আছে, 5 স্টার নাই অনেক সময়। আবার ওরা হচ্ছে একটু ঐতিহ্য রেখে দেওয়ার চেষ্টা করে। তো ওই হোটেলটা এমন একটা কান্ট্রি সাইডের মতো যেখানে আপনার ব্রিক দিয়ে না করে ওটা হচ্ছে উডেন টাইপের, তো আপনার সিঁড়ি দিয়ে কেউ হাঁটলে আপনার মানে নিচতলা কেউ থাকলে 3 তলা থেকে ওটার আওয়াজ পাওয়া যায়। আর আমি যখন আন্ডার 19 খেলতাম তখন আমরা রুমমেট শেয়ার করতাম, বাট ফার্স্ট টাইম যখন ন্যাশনাল টিমে গেলাম তখন গিয়ে দেখি যে এক একজনের এক এক রুম, মানে সিঙ্গেল রুম। তো ওইটা একা থাকাটাও আসলে অনেক ভয়ঙ্কর। আর মাসির ভাই বলেন, আফতাব ভাইরা বলেন, এনারা তো আছে সব সময়, জাভেদ ভাই বলেন, সব সময় একজন আরেকজনের পিছনে লেগে থাকে। তো ওখানে মাসির ভাই এমনিও, আর সুমন ভাই আছেন আমাদের তখন, হাবিবুল বাসার সুমন, উনি ক্যাপ্টেন ছিলেন, তো ওনাকে যখন তখন ওনাকে ভয় দেখাতো। তো এরকম 2 রাত 1 রাত এরকম করে যখন ভয় দেখায়, তো আমরা সবাই একজন আরেকজনের সাথে রুমমেট শেয়ার করতাম এরকম, যাতে অ্যাটলিস্ট ওই ভয়টা যেন না পাই। আর ওখানে যেটা বললাম যে উডেন একটা স্টেয়ার্স ছিল, তো ওখান থেকে নামতে গিয়ে আমি স্লিপ করে আমার অ্যাঙ্কেলে আমি চোট পাই। পরে আমি ফার্স্ট টেস্ট খেলার পর সেকেন্ড টেস্টে আমি ব্যাক করি মানে দেশে। ওইটাই সেই রিজনটা ছিল যে আপনি পরের টেস্টটা খেলতে পারেননি। মুশফিক ভাই, নার্ভাসনেসের কথা বলছিলেন যে আপনি প্রথম টেস্ট খেলার সময় নার্ভাস ছিলেন। প্রথম টেস্ট খেলা যতটুকু নার্ভাস ছিলেন, এরপর বিয়ের পর যখন প্রথম শ্বশুর বাড়ি যান, কোনটার নার্ভাসনেসটা বেশি ছিল? না অবভিয়াসলি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, কারণ আমার এখনো মনে আছে আমি মনে হয় প্রবাবলি জিম্বাবুয়ে থেকে আসছিলাম, তাই না? ওই ট্যুরটা করার পরে তারপরে আমার বিয়ে হয়েছিল। এক্স্যাক্টলি যেটা ও বললো যে এখন আসার সময় যে একটু কালো কালো হয়ে গেছে, বাট জিম্বাবুয়ে তো জানেন যে এত মানে অ্যালটিটিউডটা এত উপরে, তো ওখানে উইন্টার হলেও মানে সান খুব বিট করে এবং আপনার স্কিন খুব র্যাশ হয়ে যায় এবং খুব ব্ল্যাকিশ হয়ে যায়। তো তারপরে এসে জীবনের এত বড় একটা স্টেপে আমি যাচ্ছি, তো সেখানে আমি ওয়াজ রিয়েলি নার্ভাস। এবং যেটা বললেন যে এটা জীবনের সবচেয়ে বড় একটা ধাপ, যেটা কিনা ওই সময় হয়েছে, তো আই ওয়াজ রিয়েলি লাকি টু হ্যাভ হার। ভাবে এই জায়গাটা থেকে মুশফিক ভাই তো অনেক অ্যানালাইসিস করেন, এটা আমরা বুঝি। উনি কোনো ম্যাচ খেলতে না but আপনার মতো এত analysis না। বাট মুশফিক ভাই অ্যানালাইসিস করেন। মুশফিক ভাই কি খাবার দাবার নিয়ে অ্যানালাইসিস করেন খুব বেশি, যে অয়েল পার্সেন্টেজ 12%, রিস্ক ফ্যাক্টর হাই, এরকম করেন মুশফিক ভাই? ও তো না খেয়ে থাকতে পারলে বাঁচে। আর রিসেন্টলি 5 to 6 ইয়ার্সের আর বেশি হবে হয়তো, যে আরও বেশি মানে একদম ডায়েটটা এমন প্রপারলি মেনটেন করে যে ও বাসায় থাকাকালীন আমার খুব চিন্তা করতে হয় যে আসলে কি খাওয়াবো, কি খাওয়ালে ও আর কি মানে খেতে পারবে। না হলে দেখা যাচ্ছে যে অল্প খেয়ে উঠে চলে যাচ্ছে, যদি এটা অয়েলি হয় বা স্পাইসি হয় তখন না খেয়ে উঠে চলে যায়। তো এটা মেনটেন করে। আপনার বাবার বাড়িতে যখন মুশফিক ভাই যায়, শ্বশুর শাশুড়িদের, বিশেষ করে শাশুড়িদের একটা অনেক বড় চিন্তার জায়গা থাকে যে আমার জামাই কত বেশি খাবে, বা এটা হয়, এটা বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী। সো ওইখানে মুশফিক ভাইকে আসলে কিভাবে দেখা হয়, যেটা জামাই খেতে পারে না এরকম? না, ওখানে গেলে খায়। ওটা তো মানে দেখা যাচ্ছে যে না করতে পারে না আর কি, তখন খায়। আর তখন হয়তো বা এরকম যে মানে ওইটা তো খুব তাড়াতাড়ি যাওয়া হয় এরকম না, একটু লেট হয় যেতে, তখন খায় আর কি। আপনার কখনো এরকম হয়েছে যে কোনো একটা খাবার আপনি খেতে যাচ্ছেন, বাট মুশফিক ভাই হয়তো বা তার প্রোটোকলের জন্য খাচ্ছে না, পরে আপনিও খেতে পারছেন না, এরকম হয়? না, আমি খাই। না হয়, ওটা ম্যাক্সিমাম অনেক সময় maintain হয়। করে। আমি চেষ্টা করি আর কি একটু করার। আর যেটা বললো যে হ্যাঁ, আমি মনে করি আমার মানে স্পেশালি শাশুড়ি মা, মানে যেটা ও নিজেও পেয়েছে, মানে ওনার রান্না এত চমৎকার এবং এত কি বলবো মানে সুস্বাদু, মানে এটা উনি আসলে আনলাকি যে আমি আর রিয়াদ ভাই দুইজনই একজন মানে অ্যাথলিট ব্যাকগ্রাউন্ডের, যে কিনা হয়তো বা মন চাইলে অনেক বেশি এরকম করে খেতে পারে না, বাট
খুব বেশি যাওয়া হয় না, বাট মাঝে মাঝে যাই। তো যাওয়ার আগে আমি চেষ্টা করি যে আমার ওয়ার্কলোডটা যেন ওইভাবে করে যাই যেন ওই দিনটা আমি পুরো দম খেতে পারি, আবার খাওয়ার পরের দিনটা যেন ওটা আবার মেকআপ করতে পারি প্র্যাকটিসে। তো এইভাবে করে ম্যানেজ করতে হয়। সো এই জায়গাটা ম্যানেজমেন্টের জায়গাটা মুশফিক ভাই খুব ভালো মতো করেন। তবে এই খাবারের বিষয়ে আমাদের রিয়াদ ভাইয়ের একটা কোয়েশ্চেন আছে আপনার কাছে। শুধুমাত্র রিয়াদ ভাই না, আমাদের আঙ্কেলও একটা মন্তব্য দিয়েছেন, আমরা একটু দেখে আসতে চাই যে আসলে রিয়াদ ভাইয়ের কোয়েশ্চেনটা কি বা আঙ্কেল কি বলেছেন মুশফিক ভাইয়ের খাবার দাবারের বিষয়টা নিয়ে, কার কি কি আফসোস আছে সেই জায়গাটাতে একটু দেখবো। না, এটা এটা হলো যে ওরে যখন আমরা 2000 সালে বিকেএসপিতে ভর্তি করায় দেই, জি। সেই সময় ওই ওদের যখন সামার বা উইন্টারে ভ্যাকেশন হয়, তখন আমাদেরকে একটা লম্বা একটা তালিকা তো হাতে দিয়ে দেয়, এইভাবে থাকবে, এই খাবে, 15 দিন পর ডাক্তারে চেক আপ করাবেন, তার রিপোর্ট সঙ্গে দিবেন। এই তখন থেকে আমরা ওর খাদ্যর তালিকা এবং ওর চলাফেরা সব বিষয়গুলো আমরা তখন থেকে অভ্যস্ত হয়ে গেছি যে ওকে কি কি খাওয়ান লাগবে, কি কি খাওয়ান লাগবে না। আর ও তো বিকেএসপি থেকে বের হওয়ার পর থেকে তো নিজে আরো টাইমলি রেগুলার মেনটেন করে চলে, যে কারণে আমরা ওইটাকে খুব স্বাভাবিকভাবে নেই। ওর মা একটু মাঝে মধ্যে আফসোস করে, এটা পাকাই ওটা পাকাই, ছেলে খায় না, একটা খায় দুইটা খায় আর খায় না, ওর মায়ের একটু আফসোস থাকে। এগুলো আমরা খুব স্বাভাবিক ধরে নিছি যে ওর ফিটনেসের জন্য ও যেটা করবে, যে কষ্টই করুক, সেটা ওর কাজে লাগবে। এটা আঙ্কেলের একটা আফসোস, আন্টির একটা আফসোসের জায়গা আছে যে মুশফিক ভাই হয়তো বা খাওয়া দাওয়া করে না। আমরা রিয়াদ ভাইয়ের কোয়েশ্চেনটা শুনবো, তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই মুশফিক ভাই, সেটা হচ্ছে আমারও একটা কোয়েশ্চেন আসে, ইভেন অনেক ইয়াং ক্রিকেটার্সরা বিভিন্ন একাডেমিতে আমাকে এই কোয়েশ্চেনটা করে, বাট আমি কখনো এই উত্তরটা দিতে পারি না। সেটা হচ্ছে মুশফিক ভাইয়ের ডায়েট লিস্ট আসলে কীরকম, যেটা একটা ইয়াং ক্রিকেটার ফলো করতে পারে। যদিও আমাদের বাংলাদেশে তো আসলে ওইভাবে ফলো করা যায় না কালচারালি, ট্রেডিশনালি, বাট আপনার আসলে ডায়েট লিস্টটা কেমন থাকে? না, ডায়েট লিস্টটা যদি বলেন, আমি চেষ্টা করি একটু কার্বস, প্রোটিন এগুলো একটু মেনটেন করে খেতে। আর ডিপেন্ড করে আপনার কতটুকু বার্ন করছেন মাঠে। হয়তো অফ সিজনে একটু ডিফারেন্ট, আবার যখন আপনি কম্পিটিশন ঢুকেছেন তখন ডিফারেন্ট। তো ওয়ার্কলোডের উপর ম্যানেজমেন্ট করে করা যায়। বাট আমি চেষ্টা করি দিনে অ্যাটলিস্ট একটা বেলা রাইস শুধু খেতে, একটু দুপুরবেলা, বাট রাতের বেলাটা যত হালকা খাওয়া যায়। আর সকালবেলা চেষ্টা করি যে অয়েল ফ্রি যত ব্রেকফাস্ট করা যায়, এই আর কি। অনেক সিরিয়াস কথাবার্তা বলেছে এবং মুশফিক ভাই অনেক স্টুডিয়াস সেই কথা বলেছে। এই মুহূর্তে কিন্তু মুশফিক ভাইয়ের হাতেও একটা পরীক্ষার খাতা, ভাবির হাতেও একটা পরীক্ষার খাতা। দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা আমি একটু যাচাই করার চেষ্টা করবো। 5টা কোয়েশ্চেন করবো, এই 5টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা ইন্ডিভিজুয়ালি লিখবেন। আমি একটু দেখবো দুজনেরটা মিলছে কিনা, মিললে দেন আপনারা ইউ উইল গেট 1 পয়েন্ট। ঠিক আছে, আমার প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, ক্রিকেট খেলা বাদে মুশফিক ভাইয়ের অন্য কোন একটা সিক্রেট ট্যালেন্ট যেটা কেউ জানে না বাট মুশফিক ভাই চায় সেটা মানুষ জানুক? অ্যান্সার মুশফিক ভাই লিখবে, ভাবি লিখবে, বাট কেউ কাউকে দেখাবে না। মুশফিক ভাই এখনো পরীক্ষা দিচ্ছে। না, শেষ। ওকে, আমি একটু মুশফিক ভাইটা প্রথমে দেখবো। দুজন একটু আমার সামনে জাস্ট আমাকে দেখাবেন। মুশফিক ভাই বলছেন ফুটবল মোটামুটি ভালো খেলে মুশফিক ভাই। ভাবি কি আনসার দিয়েছে দেখি। Dancing? ডান্সিং? না, কোনো চান্স নাই। মুশফিক ভাই ভালো নাচতে পারে? না, কোনো চান্স নাই। এই ক্লিপ আজকে এটা ভাইরাল হবে, আই এম প্রিটি মাচ শিওর। মুশফিক ভাই সেলিব্রেশন আমরা দেখেছি, মুশফিক ভাই সেলিব্রেশন দেখেছি, নাগিন ডান্স দেখেছি। পারে কিন্তু, হ্যাঁ পারে কিন্তু ভালো। আমার কাছে মনে হয় যে ভাবি এই ট্রুথটা রিভিল করার জন্য আমি একটা পয়েন্ট দিতে চাই। যারা যারা আছেন আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে তারা হয়তো পয়েন্ট দেবেন, বাট আমি পয়েন্ট দিতে চাই, কারণ হচ্ছে কি ভাবি এখানে একটা ট্রুথ রিভিল করে দিয়েছেন। এনিওয়েজ, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, মুশফিক ভাইকে কোনো একটা খাবার খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে বললে কোন খাবারটা হবে সেটা? যে একটা খাবার খেয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। এটা তো তুমি তো দুই রকমই খাও। চিট করছো তুমি। ফ্রুটস। মুশফিক ভাই লিখেছেন ফ্রুটস, ভাবি ফ্রুটস এন্ড ব্রেড। ফ্রুটস এন্ড ব্রেডস। ওকে, আমরা ফ্রুট ধরে নিতে পারি। সো আরো একটা পয়েন্ট, 2 on 2। মানে একটা হচ্ছে ভাবি বোনাস পয়েন্ট পেয়েছেন কারণ তার একটা ট্রুথ রিভিল করেছেন, মুশফিক ভাই নাচে পারদর্শী। আর একটা ফ্রুটসের বিষয়টা। ওকে, কোন ট্যুরে যাওয়ার আগে ক্রিকেট গিয়ার্সের বাইরে মুশফিক ভাই প্রথম কোন জিনিসটা তার ব্যাগে ঢোকান?
এই মুশফিক ভাই আবারও চিটিং করতেছে। ঠিক আছে, চিটিং। কোরআন শরীফ আর যা- জায়নামাজ। হ্যাঁ জায়নামাজ চুক্তি, হ্যাঁ। জায়নামাজ টুপি দিয়েছেন মুশফিক ভাই, আর ভাবি বলেছেন কোরআন শরীফ এবং জায়নামাজ। সো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা অনেক অ্যাপ্রিসিয়েটিং। মুশফিক ভাই ডেফিনেটলি প্রত্যেকের একটা পার্সোনাল চয়েসের জায়গা থেকে, এবং মুশফিক মাশাল্লাহ মুশফিক ভাইয়ের এই জায়গাটা এবং দুজনের মধ্যে আরও একটা বিষয়ে পাওয়া গেল যে না, আন্ডারস্ট্যান্ডিংটা কোন জায়গায় আছে, 3-on-3, একটা যদিও বোনাস পয়েন্ট ভাবি। এনিওয়েজ, এইবার মুশফিক ভাই আপনাকে একটা বিপদে ফেলানোর কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন একটা জায়গা যেখানে এখনো ঘুরতে যাওয়া হয় নাই, বাট ভাবি চান যাইতে, কিন্তু আপনি এখনো তাকে নিয়ে যান নাই। ভাবি চায় যেতে, কিন্তু আপনি এখনো নিয়ে যান নাই। ভাবিও লিখবেন, মুশফিক ভাইও লিখবে। লিখছি তো আমি, শেষ, ঠিক না? আমি লিখবো না, আমাকে অ্যান্সারটা লিখতে দাও, তুমি পয়েন্ট পাও নাই। হয় নাই তোমার। আচ্ছা, আমি লিখছি বালি, ইন্দোনেশিয়া। বালি, But গ্রিস, আমি যেতে চাই সান্তোরিনি। গ্রিস, সান্তোরিনি। গ্রিস, সান্তোরিন। তাহলে মুশফিক ভাই সেটা কবে নিয়ে যাচ্ছেন ভাবির এখন? ইনশাআল্লাহ শীঘ্রই। ভাবি একটা থ্যাঙ্কস কিন্তু আমাকে দিতে পারেন যে আপনার মনের খবরটা আমরা বের করে ফেলছি এই জায়গাটাতে। ভাবি গ্রিস, সান্তোরিনে যেতে চান। ওকে, লাস্ট কোয়েশ্চেন ফর দিস সেগমেন্ট। মুশফিক ভাইয়ের সব থেকে বড় ভয়টা কোথায়? কোন জিনিসে মুশফিক ভাই ভয় পায় সব থেকে বেশি? ভয় রাগ করলে মানে কি বুঝলাম না, তুমি তো রং অ্যান্সার লিখলাম। কেন তুমি রাগ করলে তো আমি ভয় পাই? এটা কি হলো? না, রাইট অ্যান্সার না ভাই, এই যে রাগ করলে, ও রাগ করলে আমি ভয় পাই। This is true. হ্যাঁ, This তাই is না? true for everyone. Exactly. right answer দিলা না। মুশফিক ভাই কিছু ভয় পায়? ও লোনলিনেসকে ভয় পায়, লাইক ও একা বাসায় থাকতে পারে না। এটাও এক ধরনের লোনলিনেস। আপনি যখন রাগ করেন মুশফিক ভাইয়ের উপরে, আমি তো দুনিয়ার মনে হচ্ছে একা মানুষ, তাই না? সো আলটিমেটলি এইটাকে আমার কাছে মনে হয় যে এইটাকেও মুশফিক ভাইয়ের এই হাইপোথেটিক্যাল এবং ভাবগত অর্থ তুমি বিবেচনা, এখানে লেখনে কে রাগ করলে, জাস্ট রাগ করলে লিখে দিছো। তুমি জানোই তো কে রাগ সেটা করলে। ওই রাগ করলে ওই মানুষটা ওইটা একজনই থাকে, যে কোনো পুরুষে সেটা একজনই থাকে। তো অন্তত এই জায়গাটা থেকে মানে দেশের মানুষ একটা বিষয় বুঝতে পারবে যে একটা জায়গাতে অন্তত আপনাদের সঙ্গে মুশফিক ভাইয়ের মিল আছে, মানে একটা জায়গাতে এক জায়গায় মুশফিক ভাই ইজ ভেরি ম্যাচ অ্যাজ লাইক এভরিওয়ান। সো আমি এই সেগমেন্টটাতে ধরতে পারি আপনারা আউট অফ 50-40 পয়েন্টস পেয়ে লেটার মার্কসে পাস করেছেন। সো আলটিমেটলি বিগ কংগ্রেচুলেশনস। আমার কাছে মনে হয় যে দ্যাটস আ রিয়েলি ভেরি গুড বন্ডিং বিটুইন ইউ টু, যে একজনের একজনকে খুব ভালো মতো বুঝতে পারছেন। ম্যাচটির প্রিপারেশনটা কেমন থাকে একজন ক্রিকেটার, একটা এলিট লেভেলের ক্রিকেটার যখন ম্যাচ খেলছেন, সাপোজ আমি টেস্ট, ওয়ানডে, টি20 যদি একটু পার্টিকুলারলি বলি, এই প্রিপারেশনটা কেমন থাকে রিগার্ডিং ডায়েট? আমার মনে হয় ডায়েট একটা খুবই বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনি টেস্ট ম্যাচ খেলেন বা একটা ওয়ানডে বা একটা টি20, যতই শর্টার ভার্সন বা লঙ্গার ভার্সন, আপনার প্রিপারেশনটা আগের দিন না, আমার মনে হয় এটা 3-4টা দিন আগে থেকে শুরু হলে দেন আপনার শরীরের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেদিক থেকে আমি মনে করি লিকুইডটা খুবই ইম্পর্টেন্ট। শুধু পানি, মিনারেল ওয়াটার এটা তো আছেই, বাট ইলেকট্রোলাইট কিছু ড্রিঙ্কস আছে, দেন আপনার কিছু প্রি ওয়ার্কআউট আছে, দেন আপনার মানে ধরেন আফটার ওয়ার্কআউট আছে। সো এইগুলো একটু মেনটেন করা, অ্যান্ড দেন অবভিয়াসলি যেটা আমি বললাম যে কার্বস, প্রোটিন, মিনারেলস, ফ্রুটস, ভেজিটেবলস, এগুলো সব একটু ডায়েট করে একটু মেনটেন করে খেলে আমার মনে হয় যে খুবই, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্লিপিং। সো আপনার ঘুমটাও যদি এর সাথে যদি অ্যাড করতে পারে, তাহলে ডেফিনেটলি সে অনেক এনার্জেটিক থাকবে থ্রু আউট দ্য ম্যাচেস। ভাবে এই জায়গাটা তো হোম মেকার হিসাবে আপনাকেও অনেক এফোর্ট দিতে হয়, ডেফিনেটলি এফোর্ট দিতে হয়। কারণটা হচ্ছে মুশফিক ভাইয়ের খাবারের প্যাটার্ন, ডায়েট প্যাটার্ন সাধারণ মানুষের মতো না। সেটা থাকলে মুশফিক ভাই এখনও মাশাল্লাহ যেভাবে তিনি দৌড়ে বেড়াচ্ছেন, যেভাবে তিনি ডমিনেট করছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট, সো আপনি কিভাবে আসলে ম্যানেজ করেন? কারণ ডেফিনেটলি আমাদের বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী সেটা তো স্বাভাবিক পর্যায়ে আসলে পড়ে না, বা আমাদের ট্রেডিশন অনুযায়ী ইটস নট নর্মাল। আপনি কিভাবে ম্যানেজ করেন? হয়ে যায়, দেখা যাচ্ছে ও দুপুরবেলাটা খুব ভালো খায়, ফিশ খাচ্ছে, চিকেন খাচ্ছে, হয়তো বা ফুল কারিটা নিচ্ছে না, জি। জাস্ট ফিশটা উঠিয়ে নিচ্ছে, আর ও লাল চালের ভাত খায়। তো এগুলো আর কি ছোটোখাটো ওটা করা নিয়ে মানে যায় আর কি। আর রাতের বেলাটায় দেখা যাচ্ছে যে ও হয়তো বা গ্রিল চিকেন বা চিকেন কারি হলেও রুটি দিয়ে খাচ্ছে, লাল রুটি খাচ্ছে, এরকম। তো এটা আমিও হ্যাবিচুয়েটেড হয়ে গেছি আসলে। আপনার কখনো কি আফসোস লেগেছে মুশফিক ভাইয়ের উপরে যে আলটিমেটলি কোন একটা ফেস্টিভ্যাল চলছে, বাসার সবাই হয়তো বা একদম খুব দেদারসে খাচ্ছে, বাট মুশফিক ভাই সামহাউ হি ইজ ব্যালেন্সিং হিজ ডায়েট? আপনার কখনো আফসোস হয়েছে? আফসোস হয়, আমরা যখন বগুড়ায় যাই তখন আমাদের এভরিডে কিছু না কিছু থাকছে, আলু ঘাটি খাওয়া,
নয়তো বিরিয়ানি খাওয়া, একটা না একটা খাওয়া থাকছে। ওদের জেলা স্কুলের প্রোগ্রাম থাকে, ও দেখা যাচ্ছে ওখানে আলুঘাটি খাবে জেলা স্কুলের সবাই, ওখানে না খেয়ে ওদেরকে জাস্ট হাই হ্যালো করে বাসায় এসে হয়তো বা অল্প কিছু খেয়ে নিচ্ছে। তো তখন আমার আফসোস হয় যে ও হয়তো বা চাইলে খেতে পারে, কিন্তু ওর মেনটেনেন্সের জন্যই ও খাচ্ছে না, এটাই আর কি। ভাই কিছু বলতে যাচ্ছিলেন তখন? না, বললাম যে ওর জন্য এটা আসলে একটু ডিফিকাল্ট, যেটা বললেন যে আমার তো দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, তো ওদেরকে সারাদিন দেখার পরে বা ওদের ফুড মেনটেন করার পরে পুরো বাসাটা চালানোর পরে আমাকে নিয়ে আবার এই সারাদিনের এই খাবার প্যারাটা, এটা ওর জন্য একটু বেশি হয়ে যায়। বাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ও এটা খুবই ইগারলি করে। আমি কারণ জানেন যে একজন ক্রিকেটার ম্যাক্সিমাম সময় মাঠে থাকে বা ট্যুরে থাকে, তো যখন আসি বাসায় আই এম শিওর যে শি ইজ অলসো এক্সাইটেড। এবং ডেফিনেটলি এই বিষয়টা তো সাধারণ দর্শকরা হয়তো বা ক্রিকেটারদেরকে মাঠে দেখেন, কিন্তু এই লাইফস্টাইলটা মেনটেন করার জন্য, মেন্টালি মোটিভেটেড করার জন্য, ইভেন পুরো ডিসিপ্লিনটাকে মেনটেন করার জন্য ভাবির যে এফোর্টের জায়গাটা, এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি মাত্রা অ্যাপ্রিসিয়েটিং। কারণ এই জায়গা থেকে যদি সাপোর্ট না পাওয়া যায়, ডেফিনেটলি একজন ক্রিকেটার বা একজন অ্যাথলেট সেই জায়গাটা মেনটেন করতে পারবে না। রিয়াদ ভাইয়ের একটা কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনটা একটু দেখে আসতে চাই যে রিয়াদ ভাই মুশফিক ভাইয়ের প্রতি কি কোয়েশ্চেন রেখেছেন। একটা কোশ্চেন করতে পারি যে ও কবে আর কি ওর খাওয়া দাওয়ার এটা একটু মানে ওর পছন্দ মতো সে খাবে আর কি, যেমন ও যেগুলো লাইক করে, আমি জানি যে ও আইসক্রিম লাইক করে, তো সে কবে আইসক্রিম খাবে সেটা আমি জানতে চাই। মুশফিক ভাই কবে আইসক্রিম খাবেন? আমি একটু বলি এটার অ্যান্সারটা। ও যেদিন সেঞ্চুরি করে ও সেদিন খায়, খুশি হয়ে খায় যে হ্যাঁ আজকে আমি খাবো আইসক্রিম একটা। ও চকবার খুব লাইক করে, সেই দিন চকবার খাবে যে আজকে আমার। মানে একটু বার্ন আউট হলে তা স্বাভাবিক, আপনি কিছু যদি করেন সেটার একটু মানে সেলিব্রেট করতে পারেন। বাট অ্যাট দ্য সেম টাইম যেটা মিরাজের, আমি একটা কথা বলতে চাই যে আমি নর্মালি যখন আমরা বাইরে ট্যুরে যাই, আমরা একসাথে 6-7 জন আমরা ডিনারে যাই বা লাঞ্চে যাই, কারণ ওখানে তো একা একা খাওয়ার আসলে স্কোপ খুব কম। তো আমরা একসাথে যখন যাই, দেখা যায় আমরা ডিনার করার পরে আমার খেতে খুব মন চাচ্ছে, আমি মিরাজে বললাম বা আমাদের সোহেল ভাই টিমে থাকে বা নাসিম মানে অন্য অন্য টিম স্টাফরা থাকে, ওদেরকে আইসক্রিম কিনে দেয়, বলে ভাই তোর খেতে হবে, আমার সামনে বসে বসে তুই খাবি, পুরাটা খাবি, বা সোহেল ভাই এটা খাতে হবে আপনাকে। তো ওরাও মাঝে মাঝে বিরক্ত হবে, ভাই আপনি খান না, বাট আমাদের জোর করে খান। বলে না খাই, এটা দেখে আমার শান্তি। ওটা দেখেই মুশফিক ভাইয়ের শান্তি। এবং মুশফিক ভাই সেই ডিসিপ্লিন বা ডেডিকেশনটা মেনটেন করছেন ইয়াং ক্রিকেটারদের জন্য অনেক শিক্ষণীয় হয়েছে। মুশফিক একটু সিরিয়াস টপিকে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের ফ্যান্সদের অনেক এক্সপেকটেশনের জায়গা থাকে, বিশেষ করে একদম রিসেন্ট যারা ফ্যান, যারা হয়তো বা 15-16 বছর বয়স, তারা তো বাংলাদেশ ক্রিকেটের হয়তো বা হিস্ট্রিটাও ওইভাবে তাদের সামনে আসলে আমাদের মিডিয়া থেকে উপস্থাপন করা হয় না ওইভাবে। আমাদের বাংলাদেশে ক্রিকেট কালচারটা খুব রিসেন্ট। আমি যদি ইনফ্রাস্ট্রাকচার এবং কালচার চিন্তা করি, 2000 সালে আমরা টেস্ট স্টেটাস পেয়েছি। আমি যদি একটু পরিসংখ্যান দিই হয়তো বা দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া 150 বছরের ক্রিকেট ইতিহাস। ইন্ডিয়া প্রথম টেস্ট ক্রিকেট খেলেছে 1932 সালে, নিউজিল্যান্ড প্রথম টেস্ট ক্রিকেট খেলেছে 1930 সালে, শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রথম হয়েছে 1923 সালে। এই যে একটা জায়গা, সেই জায়গাটা আপনারা কিন্তু বাংলাদেশের সেকেন্ড জেনারেশন ক্রিকেটার, মানে আমি যদি 2000-এর পরে 2005 চিন্তা করি, সেকেন্ড জেনারেশন ক্রিকেটার। এখন ওই যে ইন্ডিয়ার যারা সেকেন্ড জেনারেশন ক্রিকেটার ছিলেন, সিকে নাইডু কিংবা হয়তো বা মনসুর আলী খান পাতৌদি, তাদের প্রতি তো এই এক্সপেকটেশনের জায়গাটা ছিল না। কপিল দেবরা সপ্তম বা অষ্টম জেনারেশনের ক্রিকেটার যারা হয়তো বা ট্রফি এনে দিয়েছেন। আপনার কাছে কি মনে হয় যে আপনারা যে 5 জনকে যারা আমরা খুব অ্যাডমায়ার করি, আপনি, মুশফিক, মাশরাফি ভাই কিংবা সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই, আপনারা তো বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ডটাকে আপলিফট করেছেন। সো যে কন্ট্রিবিউশনটা আপনারা করেছেন, বিং আ সেকেন্ড জেনারেশন ক্রিকেটার, একটা ক্রিকেটিং নেশনের, আমাদের সব কিছুকে মাথায় রাখলে ইনফ্রাস্ট্রাকচার, ইকোসিস্টেম, আপনারা কি স্যাটিসফাইড বা আপনি কি পার্সোনালি স্যাটিসফাইড ওইভাবে চিন্তা করলে? যদি বলেন, আমি মনে করি শুধু আমরা 5 জন না, আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি যে শুরু থেকে দেখেন, আমি মনে করি রকিবুল হাসান ভাই থেকে শুরু করে এরপরে আকরাম ভাইরা, দেন নান্নু ভাইরা বলেন, তারপরে হাবিবুল বাশার সুমন ভাইরা বলেন, দেন আমাদের জেনারেশন বলেন, আমি মনে করি সবারই ইকুয়াল অবদান আছে। বাট যেটা বললেন যে হ্যাঁ আমরা চেষ্টা করেছি যে যেখান থেকে আমি স্পেশালি আমরা 5 জনের যেরকম ডেবিউ হয়েছে, আমরা একসাথে যখন খেলেছি, ড্রেসিং রুম শেয়ার করেছি, তো আমরা চেষ্টা করেছি যে আমরা কিভাবে একটা স্টেপ বাংলাদেশ ক্রিকেটকে উপরে নিয়ে যেতে পারি। তো আমি মনে করি আমাদের সবচেয়ে বড় স্টেপটা ছিল যে পার্টিকুলার ডেতে আমরা, হতে পারে অস্ট্রেলিয়া, হতে পারে জিম্বাবুয়ে, হতে পারে ইন্ডিয়া, পাকিস্তান, এনি আদার টিম, বাট পার্টিকুলার ডেতে, স্পেশালি আমি ওডিআইয়ের কথা বলছি, কারণ তখন আমরা একটা খুব কনসিস্টেন্ট ওডিআই টিমও ছিলাম। তো পার্টিকুলার ডেতে যদি আমরা 3টা ডিপার্টমেন্ট, যেটা ফিল্ডিং, ব্যাটিং আর বোলিং, যদি ভালো করি, ডেফিনেটলি দেয়ার উইল বি নো ওয়ান হু ক্যান বিট আস। তো এই যে একটা বড় স্টেপ,
এটা আমাদের শুরু হয়েছিল এই সময়টাই। তো আমি মনে করি এটা একটা বড় স্টেপ ছিল যেটা কিনা পুরো টিমকে উজ্জীবিত করেছিল, এবং উই আর ভেরি লাকি দ্যাট টাইম যে আমাদের কিছু ইয়াং প্লেয়ার ছিল যারা ডেবু করেছে, আউটস্ট্যান্ডিং প্লেয়ার, যেরকম সৌম্য ছিল, মুস্তাফিজ ছিল, মিরাজ ছিল, দেন তারপর তাসকিনের আস্তে আস্তে সে জয়েন করেছে, লিটন ছিল। তো আমি মনে করি যে ওই জায়গাটায় আমরা একটা ব্লেস ছিলাম যে আমরা সিনিয়ররা তো 4-5 ছিলাম, বাট তারপরে ওরা যারা ছিল ইয়াং প্লেয়াররা, যারা ইয়াং সেন্সেশন, দেন সাব্বির ছিল। তো আমার কাছে মনে হয় ওই জায়গাটায় আমরা একটা বিরাট বড় ট্রান্সফরমেশন আমরা করতে পেরেছিলাম। তো আমাদের এখন নেক্সট চ্যালেঞ্জ যেটা আপনি বলেছেন, হ্যাঁ ডেফিনেটলি আমাদের যে ক্রিকেটিং কালচার এটা কিন্তু খুব বেশি না। যদি আপনি ধরেন 2000 থেকে 2026 only 26 ইয়ার্স ইন টেস্ট ক্রিকেট, এটা হুইচ ইজ নাথিং কম্পেয়ার টু অস্ট্রেলিয়া বা যাদের 150 বছরের ক্রিকেট হিস্ট্রি আছে। বাট আমি যদি আরেক দিকে চিন্তা করি, আমাদের যেটা বললেন যে ইনফ্রাস্ট্রাকচার বলেন বা আমাদের যে ফ্যাসিলিটিস আগে ছিল এবং এখন যেভাবে এসেছে, বাট আমি মনে করি যে আমাদের এখনও যা আছে এটার চেয়ে আরও দ্বিগুণ হওয়া উচিত ছিল। আর আমাদের এখন যারা খেলছে এদের যে পাইপলাইনটা এটা আরও স্ট্রঙ্গার হওয়ার কথা ছিল। কারণ আপনার যখন ইনফ্রাস্ট্রাকচার বেশি থাকবে, আপনার যখন ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটা না হবে, যখন দেশে আর আমি বলছি না 64 জেলায় হতে হবে, বাট আপনার যদি 5-6টা হাফ ক্রিকেটিং হাফ থাকে, যে ধরেন সিলেট হতে পারে, চিটাগং হতে পারে, তাহলে অ্যাটলিস্ট আশেপাশে জেলার যে লোকগুলো বা ছেলেগুলো খেলবে তারা ওই জায়গাটা ফোকাস করে এবং ওই জায়গাটা ডেভেলপ হতো। তো সেই ক্রিকেটিং কালচার থেকে আমি মনে করি আমরা অনেক পিছিয়ে। আমরা শুধু ক্রিকেটের জন্য না, সব কিছুর জন্যই ঢাকায় চলে আসি। আমাদের পড়াশোনা দরকার, ঢাকায় আসি। আমাদের ভালো চিকিৎসা দরকার, ঢাকায় চলে আসি। আমাদের কোনো একটা চাকরি করতে হবে, ঢাকায় চলে আসি। তো এই জায়গাটা যদি আমরা একটু অ্যাডাপ্ট করতে পারি বাইরে ইনফ্রাস্ট্রাকচারটা, স্পেশালি স্পোর্টসের দিক দিয়ে, আমি মনে করি বাংলাদেশের ট্যালেন্টের কোনো অভাব নেই। আমি এখনও পার্সোনালি বিলিভ করি যে আমার মুশফিকের মতো আরও অনেক প্লেয়ার বাংলাদেশে আনাচে কানাচে পড়ে আছে, বাট তাদেরকে সেই রাইট প্ল্যাটফর্মটা দেওয়া আমাদের দায়িত্ব। তো আমি মনে করি যারা এই দায়িত্বে আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তারা যদি ওই অপরচুনিটিটা তাদেরকে দেন। কারণ আমি এখনও যখন বগুড়ায় যাই, মাঝে মাঝে আমি প্র্যাকটিস করতে যাই এবং তাদের সাথে কথা বলি, আমি স্টেডিয়ামে যাই, তো তখনও আমি যাদের এগেনস্টে খেলি বা আন্ডার 14 বলেন বা 16 বলেন, ইভেন লাস্ট 14 এবং 16 এবং 18 আমার বগুড়া কিন্তু ওরা চ্যাম্পিয়ন হয়েছে এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। তো ট্যালেন্ট ইজ দেয়ার, বাট ওদের অপরচুনিটিটা দরকার। এমন কি ওখান থেকে যারা ধরেন ভালো খেললো তারা উঠে আসবে, ওখানে নার্সিং হবে বগুড়ায়, দেন ওখান থেকে ঢাকায় আসবে, একটা ক্যাম্পে আসবে। তো এইভাবে করে যদি প্ল্যান করে করা যায়, ডেফিনেটলি আমার মনে হয় যে এই কালচারটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনার সারা বছর ধরে যদি একটা ক্রিকেটের কালচার চলতে থাকে, দেন ডেফিনেটলি সেখানে অবশ্যই ইমপ্রুভমেন্ট আসবে। ইকোসিস্টেমের একটা পরিবর্তনের কথা মুশফিক ভাই বলেছেন, ভাবে একটু মানে বোরিং আলাপ হয়ে যাচ্ছিল আমাদের, একটা অনেক বেশি মাত্রায় থিওরিটিক্যাল। আমি একটু লাইট করার চেষ্টা করি জায়গাটাকে। মুশফিক ভাইকে তো মানুষ অনেক পছন্দ করে, সেটা আমরা জানি। একটা ইনসিডেন্টও আছে একবার, খুব সম্ভবত একটা প্রোটেস্ট চলছিল গার্মেন্টস শ্রমিকদের এবং তারা সব গাড়ি আটকে দিচ্ছিল, একমাত্র মুশফিক ভাইকে দেখে তার গাড়িটাই ছেড়ে দিয়েছিল। আমি সেই প্রসঙ্গটা আসবো, কিন্তু আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কখনো কি এরকম হয়েছে যে শপিংয়ে গেছেন, আপনি একা শপিংয়ে গেছেন বা বাজারে গেছেন, দরদাম হচ্ছেন, আপনি বলছেন আমি মুশফিক রহিমের ওয়াইফ, ডিসকাউন্ট দেবো, এরকম হয়েছে কখনো? কখনো কোনো ফেভার নিয়েছেন? না, এরকম হয়নি। এমনিতে আমাকে চিনলে ঠিক আছে যে আপনি তো আমাদের ভাবি হন, ঠিক আছে একটু না হয় কম দিই। যদিও ওরা নিজে থেকে বলে দ্যাটস ফাইন, বাট আমি নিজে থেকে হয়তো ভাবে বলার আমিও একটু আনইজি ফিল করি আসলে ভাবে পরিচয়টা দিতে। তো হয়নি এরকম। বাট প্রাউড তো অবশ্যই ফিল করেন যে যখন আপনি অবশ্যই। মুশফিকুর রহিমের ওয়াইফ। এবং মুশফিকুর রহিমের এই ক্যারিয়ারের এই জায়গাটা আসার পেছনে ডেফিনেটলি মুশফিক ভাই যেটা স্বীকার করলেন যে আপনার একটা অনেক বড় ধরনের অবদান আছে। মুশফিক ভাই, ওই যে প্রোটেস্টের কথা বলছিলাম, যে একবার আমি পত্রিকায় দেখেছিলাম যে গার্মেন্টস শ্রমিকরা একটা প্রোটেস্ট করছিল এবং সেই জায়গাটা কারো গাড়ি তারা যেতে দিচ্ছিলেন না, আপনার গাড়ি দেখে তারা যেতে দিচ্ছিলেন এবং আপনার সঙ্গে হয়তো বা, তখন তো সেলফির যুগটা ছিল না, আপনার সঙ্গে তারা হয়তো বা একটু কুশলাদি বিনিময় করেছে। সো হাউ ডাজ দ্যাট ফিল, এই যে এরকম একটা প্রোটেস্টেও মানুষ মুশফিকুর রহিমের গাড়িকে ছেড়ে দিচ্ছে? না, দ্যাট ফিলস গ্রেট। যেটা বললাম যে এই রেসপেক্ট অবশ্যই এবং এই ভালোবাসাটা পাওয়া, এটা অবশ্যই আল্লাহর তরফ থেকে। আর ওই দিন আমি আসলে একটা কাজে গিয়েছিলাম, তো ওই দিক থেকে যখন আমি তেজগাঁও লিঙ্ক রোড দিয়ে নেমে আমি তখন আসতেছিলাম আর কি, আমি তখন বনানীতে থাকি। তো তখন ওই তেজগাঁওয়ের মোড়ে গার্মেন্টস শ্রমিকরা সামহাও হয়তো কোনো একটা গাড়ির সাথে ইনসিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য ওরা মানে সব কিছু স্টাক করে দিয়েছিল। তো এখন দেখি সবার হাতে লাঠি। এখন আমার সেকেন্ড রোতে ছিল আমার গাড়িটা এবং সামনে আরেকটা রো, তো দেখি লাঠি নিয়ে আসতেছে, সব যে কটা গাড়ি আছে ভাঙবে। এখন আমি তখন চিন্তা করতেছিলাম, আল্লাহ আমারটাও যদি ভেঙে দেয় বা মানুষের ভাঙছে, ওটাও দেখে খারাপ লাগাটাই স্বাভাবিক। মানে তখন স্টার্ট করে না, বাট দেখে মনে হচ্ছে তারা অনেক রাগান্বিত ভাঙবে। তো কেন জানে মনে হলো হঠাৎ করে দেখি যদি কোনো ভাইকে বলে যদি অ্যাটলিস্ট আমার গাড়িটা বের করতে পারে বা সবাইকে বলি যে ভাই এটা দ্যাটস নট দ্য ওয়ে, আপনি হয়তো অন্যভাবে করতে পারে। তো
তো তখন গ্লাসটা যখন আমি নামাই, একটা লোক, উনি একজন শ্রমিক, উনি আমাকে চিনতে পারে, তখন বলে এই শুধু এই গাড়িটা যাবে, এরপর আর একটারও যাইতে দিবেন। আই ওয়াজ রিয়েলি লাকি অ্যান্ড রিয়েলি ফিল অনার্ড টু দ্যাট। এবং মানুষ যে আসলে কত পছন্দ করে এবং পছন্দের জায়গা থেকে এক্সপেকটেশনের জায়গাটা অনেক বেশি থাকে। মুশফিক ভাই, আপনার ক্যারিয়ারে অনেকগুলো ফেজ আছে। আমি যদি চিন্তা করি যে 2005-এ আপনার ডেবিউ হলো, 2007 বিশ্বকাপ, তো এটা একটা অনেক বড় টার্নিং পয়েন্ট। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা বাংলাদেশ জিতলো। আফটার দ্যাট নিউজিল্যান্ডকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো। এরপর 11 বিশ্বকাপের পর আপনি ক্যাপ্টেন্সিটা পেলেন। 15 থেকে 19 পর্যন্ত একটা ফেজ ছিল। এই এতগুলো ফেজের মধ্যে আবার একটা ফেজও যদি বলি, সেটা হচ্ছে যে চান্ডি খাতুরা সিংহ যখন দ্বিতীয়বার আসলেন, তখন আবার আপনার ক্যারিয়ারে আরেকটা স্টেজ আমরা দেখতে পেলাম যে 6 নম্বরে আপনি ব্যাটিং করছেন, মুশফিক করিম 6-এ ব্যাটিং করছেন, নতুন একটা রোলে মানিয়ে নিচ্ছে। এই এতগুলো ফেজের মধ্যে যদি আপনি বলতে চান, আপনার ক্যারিয়ারে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং ফেজ কোনটা ছিল আসলে, যেখানে আপনি আসলে পার্সোনালি খুব ডিসহার্টেড হয়েছেন? যদি বলেন, আমি অবশ্যই মনে করি 2013 শেষের দিক থেকে 14 পর্যন্ত, কারণ আমি বিং এ ক্যাপ্টেন, যেটা বললাম, আমি 12 দিকে ক্যাপ্টেন্সি পেয়েছিলাম। তো তারপরে 13-এও আমি ওই বছর ওয়ান ডে এবং টেস্ট হাইস্ট রান গেটার হই, 14-এও আমি হাইস্ট রান গেটার হই, মানে টেস্ট এবং ওয়ান ডেতে। বাট আনফর্চুনেটলি আমার টিম রেজাল্ট হয়তো কয়েকটা আমরা ক্লোজ ম্যাচও হেরে গিয়েছিলাম। সো সেই দিক থেকে বলবো ইট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, যে আপনি যতই নিচে পারফর্ম করেন না কেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার টিম যদি টিম রেজাল্ট না করে, ইটস নাথিং কোয়াইট লাইক ইট। তো ওই জায়গাটায় আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। অ্যাপার্ট ফ্রম দ্যাট, স্বাভাবিক, এত বড় একটা যদি ক্যারিয়ার হয় কোনো একটা প্লেয়ারের, সেখানে চড়াই উত্তরা অবশ্যই থাকবে। বাট আই ওয়াজ রিয়েলি লাকি, এত মানুষের ভালোবাসা এবং দোয়া পেয়েছি, আমার পরিবারের সাপোর্ট পেয়েছি, আমার সহধর্মিনীর সাপোর্ট পেয়েছি। সত্যি কথা বলতে, ওর একটা কমপ্লেন সবসময় আছে যে আমি ওকে সবসময় হয়তো বা ওইরকম করে ওর সামনে সুনাম করি না, বাট শুধু অলমাইটি আল্লাহ জানে। আই ওয়াজ রিয়েলি লাকি এবং টু হ্যাভ হার, এবং আমি মনে করি যে আমার পরের জীবনেও অবশ্যই আমি তাকিয়ে যাবো আমার স্ত্রী হিসেবে। ইনশাল্লাহ। ভাবি, এই জায়গাটা যদি একটু জিজ্ঞেস করি, যে আমার খুব পার্সোনাল কিউরিওসিটির জায়গা, ক্রিকেটারদের যে স্ট্রেসটা থাকে ক্রিকেট মাঠে বা ক্যারিয়ারে কোনো একটা ফেজ চলছে, যে ফেজটা আসলে একটু ডিসঅ্যাপয়েন্টিং, এইটাকে কি ক্রিকেটাররা বাসায়ও ক্যারি করে, বা ক্যারি না করলেও আপনারা কি আসলে সেটা বুঝতে পারেন কিনা, কিংবা আপনাদের রোলটা কি সে সময় পার্সোনাল সাইকোলজিস্ট টাইপের এক ধরনের রোল প্লে করতে হয় কিনা, বা আপনার এরকম করতে হয়েছে কিনা? হ্যাঁ, তা তো করতেই হয়। মানে তখন আমাকেই মানে কনফিডেন্ট থাকতে হয় যে না, পারবা তুমি। আমিও অনেক সময় ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, বা আমি চিন্তা করি যে এটা কেন হচ্ছে, কিন্তু এটা ওকে এক্সপ্রেস করি না হয়তো। ওর ব্যাট প্যাচ খুব যে বেশি টাইম থেকেছে এরকম না। তো আমি কেমন জানি ওর ব্যাপারে খুবই ওভার কনফিডেন্ট, যে এখন হচ্ছে ও এক সময় পারবেই, এটা আমার ওর উপর খুব বিশ্বাস। তো যখন ও একটু আপসেট থাকে, তখন এটাই বারবার বলি যে দেখবা নেক্সট ম্যাচেই হবে, তুমি পারবা ইনশাল্লাহ। আর ও তো যখন এরকম হয় যে একটু ব্যাট প্যাচে থাকে বা ও এত হার্ড ওয়ার্ক করতে থাকে, ওর উপর মনে হয় ও নিজেই খুব অত্যাচার করতে থাকে, টর্চার একটা, যে আমাকে পারতেই হবে। ও মানে এটা ওভার করে ফেলে। তখন ওটাই বোঝায় যে তোমারও তো একটা শরীর, তুমি তোমার শরীরকেও রেস্ট দাও, না হলে তো মানে দেখা যায় যে ওদের কিন্তু ফিটনেসটা ওভার করলেও প্রবলেম। জি, ওটাই বুঝাই আর কি, যে এটা করো না। তার মানে ভাবির কিন্তু সবকিছু সাংসারিক নলেজের সঙ্গে সঙ্গে ভাবির ক্রিকেটিং নলেজটাও কিন্তু অনেক বেশি মাত্রা এই মুহূর্তে ম্যাচিউর। কারণটা হচ্ছে ফিটনেসটা সেটা ওভার করলেও সেটা এক ধরনের হয়তো বা ওয়ার্কলোড এক্সিড করে যাচ্ছে, সেই ব্যাপারটা ভাবি সচেতন থাকার চেষ্টা করছেন। আঙ্কেল একটা কথা বলেছেন, আমরা একটু দেখতে চাই যে আসলে আঙ্কেলের, আমি সেটা প্রশ্নও বলতে পারি কিংবা আঙ্কেলের একটা স্টেটমেন্ট বলতে পারি, একটু দেখে আসি আঙ্কেলের কি মতামত আছে মুশফিক ভাইয়ের ব্যাপারে। আমি আশা করি, যেটা বলতে মানে পারিনি বলতে, আমি যেটা মানে আহত হয়েছি খুব দারুণ ভাবে, আমাকে খুব কষ্ট দিছে। ও যখন ওয়ান ডে থেকে নিজেকে উইথড্র করে নিল, T20 উইথড্র করার আগে আমাকে টেলিফোন করছিল, বাবা আমি এইরকম। আমিও তাকে সম্মতি দিয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, এত কথা আমাকেও শুনতে ভালো লাগছে না, যাক। কিন্তু ওয়ান ডেটা যে করলো, এটাতে আমাকে খুব কষ্ট লাগছে। আমি মুশফিককে বলতে চাই, ইমোশনাল তো বেশি, ওইটাকে একটু কন্ট্রোল করা দরকার। মুশফিক ভাই, আঙ্কেল যে কথাটা বলেন যে ওয়ান ডে থেকে রিটায়ারমেন্টের আগে, এটা হয়তো আঙ্কেলের সাথেও আপনি কনসালটেন্সি করেন না, T20-র আগে সেটা আপনি করেছেন। ওই সময় কি ডিসঅ্যাপয়েন্টমেন্ট অনেক বেশি কাজ করেছে? হোয়াট ওয়াজ দ্যাট অল অ্যাবাউট? না, ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো অবশ্যই একটু ছিলই, বাট ওভারঅল সিচুয়েশনটা আসলে একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল। তো আর সেদিক থেকে বলবো যে তখন মনে আছে আমার, তখন রমজান মাসও চলছিল মনে হয়।
তো আমি যে রোজা রেখেছিলাম যখন, তো নিজে নিজে অনেক কথা বলেছি, চেষ্টা করেছি নিজেকে সময় দেওয়ার, আমার স্ত্রীর সাথে কথা বলেছি। হ্যাঁ, বাবার সাথে কথা বলা এই কারণে হয় না, কারণ আমি জানতাম যে এই জিনিসটা বললে বাবা কখনো মেনে নিবে না, বা আমি যতই লজিকের পিছনে দিই, জি। কারণ আব্বা চাবেই যে আমি আরও যত, এটা স্বাভাবিক, যে কোনো পিতাই তার সন্তানকে দেখতে চাই যে কোনো স্টেজেই যেন সে তার দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা খেলা হোক বা অন্য দিক থেকে। বাট আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট যেটা আব্বু একটু আগেই বললো যে T20 নিয়েও অনেক কথা হয়েছিল, তো সেটা কিনা ওনার কাছেও খারাপ লেগেছে। তো আমি এরকম চাই না যে নেক্সট টাইম ওয়ানডে নিয়েও এরকম এমন কিছু কথা হোক যেটা কিনা আমার ফ্যামিলির উপর ইফেক্ট করবে, কারণ আফটার অল এখন যেরকম সোশ্যাল মিডিয়ার যুগ, এটা আমি চাই না যে আমার কোনো একটা কারণে বা আমার কোনো ডিসিশনের কারণে যেটা একটা আমার ফ্যামিলির উপরে ইম্প্যাক্ট করুক, কারণ তাদেরও একটা লাইফ আছে, তাদেরও একটা প্রাইভেসি আছে। তো আমি ওই সময় জাস্ট সময় নিয়েছি এবং তারাবি নামাজ পড়ে অনেক ভেবেছি, এবং তারপরে আল্লাহর সাথেও কথা বলেছি, এবং তারপরে আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য রাইট টাইম। হ্যাঁ, অবভিয়াসলি যেটা এখন অনেক মানুষ হয়তো বলতে পারেন, এবং যেটা আব্বু বললো যে আমি হয়তো বা খেলতে পারতাম, বাট হয়তো বা আল্লাহ এইভাবে আমার কাছে লিখে রেখেছিল আমার কপালে, বাট সেটাও হয়েছে, এবং আমি এটা নিয়ে কখনো রিগ্রেট করি না। আর আব্বার সাথে দেখা হলে আবার সরি বলতে হবে, এছাড়া আর কোনো আমার বলার নেই। এবং খুব রিসেন্টলি আপনি একটা ইন্টারভিউতে এই ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিয়েছেন যে আপনার কাছে আবার ওয়ান ডে খেলার অফার এসেছিল, বাট আপনি রিফিউজ করেছেন, এবং সেটা কেন করেছেন সেটাও ক্ল্যারিফাই করেছেন, সেই বিষয়টা আর এখানে জিজ্ঞেস করলাম না। এনিওয়েজ, আমরা আমাদের আয়োজনটা শেষ করতে যাচ্ছি, তার আগে আপনাদের সঙ্গে আরেকটা ফাইনাল গেম খেলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে ট্রুথ অর ডেয়ার। দুজনের জন্যই থাকবে ট্রুথ অথবা ডেয়ার, এবং 3টা করে কোয়েশ্চেন। ডিসাইডটা আপনারা করবেন যে ট্রুথ খেলবেন নাকি ডেয়ার খেলবেন। সো প্রথমে আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, ট্রুথ নাকি ডেয়ার, কিসে থেকে কোয়েশ্চেন করবো? ট্রুথ। ট্রুথ, ওকে। মুশফিক ভাই, আপনি এমন কোনো ক্রিকেটারকে দলে যাকে দেখেছিলেন একদম ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে, দেখে মনে হয়েছে যে ও এত ভালো খেলোয়াড় হবে না, কিন্তু পরবর্তী সময় আপনাকে সারপ্রাইজ করে দিয়েছে? একটু ডিফিকাল্ট বলা। কঠিন কোয়েশ্চেন, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই জন্যই ট্রুথ। এক্স্যাক্টলি, মানে এটার উল্টাটা হয়েছে আমার সাথে। মানে আমি ভেবেছি অনেক ভালো হবে বা অনেক দিন বাংলাদেশকে সার্ভিস দেবে, বাট আনফর্চুনেটলি সামহাও হয়নি। বাট এরকম, টু বি অনেস্ট, এরকম খুব একটা বেশি প্লেয়ারের নাম মনে নেই যে। ওকে, আমি যদি কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে, এটা একটু আপনাদের পার্সোনাল জায়গা থেকে, কখনো কি এরকম হয়েছে যে ভাবির কাছে প্র্যাকটিসের কথা বলে বা এরকম কোনো কথা বলে, মিথ্যা কথা বলে কোনো একটা রেসপন্সিবিলিটি এড়াই গেছেন? হ্যাঁ, হয়েছে। কোনটা, লাস্ট কোনো ইনসিডেন্ট মনে আছে আপনার? আমি জানি না ভাবি এটার রিয়াকশনটা কি দিবে। না, মানে ও একটা জিনিস জানে যে টি প্র্যাকটিস যদি থাকে 10টা থেকে, আমি হয়তো বা 8টা বা 7:30টার দিকে বের হয়ে যাই। তো ওর হয়তো বা কোনো কাজ যদি থাকে 10টা এরকম, তো তখন আমি বলি যে না, আমার একটু 2 ঘন্টা আর্লি গিয়ে আমি জিমটা আগেটা করে নেব। তো এটা ও নিজেও জানে, যে তো ও তখন যখন এটা জানতে পারে তখনও বলে যে তোমার মনে হয় টিম প্র্যাকটিস 11টাই ছিল, তাই না? হ্যাঁ, বলা হয়। সো দ্যাটস অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ভাবি, আপনার জন্য ট্রুথ নাকি ডেয়ার? ট্রুথ। ওকে, ভাবিও সেই জায়গাটায় ট্রুথ বলছে। হ্যাঁ, এখানে যে কোয়েশ্চেনটা আমার কাছে দেয়া আছে, ডিফিকাল্ট ওয়ান। মুশফিক ভাই কার প্রতি সব থেকে বেশি জেলাস? আমি করিনি এই কোয়েশ্চেনটা, আমার এই কোয়েশ্চেন দেয়া হয়েছে। টিমমেটস অর যে কোনো। বিরাট কোহলি। ইজ ইট মুশফিক ভাই? না, জেলাসি বলতে মানে এইরকম লেভেলে একটা মানুষ কিভাবে পারফর্ম করতে পারে কনসিস্টেন্টলি, ইটস নট লাইক দ্যাট ওয়ে, বাট ইটস রিয়েলি রিমার্কেবল। তো সেই দিক থেকে বলবো যে অবভিয়াসলি। ওকে, বিরাট কোহলি সেই জায়গাটা, রিমার্কেবল জায়গাটা। সেকেন্ড ওয়ান, মুশফিক ভাই, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে, এবারও মুশফিক ভাই ট্রুথ। ওকে, ধরে নেন আপনি এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে টিমের সিলেক্টর হয়ে গেছেন, প্রথম কি চেঞ্জটা করবেন? It's difficult one. Too difficult. There's few areas that still need to be মানে অ্যাডাপ্ট করা দরকার, বাট আমার কাছে মনে হয়
একটা স্পিনিং অলরাউন্ডার যদি পাওয়া যেত, ইট কুড হ্যাভ বিন, বা পেস বল অলরাউন্ডার, ইটস রিয়েলি নিডেড। সো সেই জায়গাটায় আমি কাউকে খুঁজে নিতাম যে কিনা এই অপশনটা, স্পেশালি যেহেতু T20 নেক্সট ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমাদের সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে, ওয়ার একটা পেস অলরাউন্ডারটা ইটস ভেরি ম্যান্ডেটরি। কারণ আপনি কখনোই একটা টিমে 3টা স্পেশালিস্ট পেসার বলার এখন ওই যুগ নেই যে আপনার 4টা-5টা টেইল নিয়ে আপনি যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্যান্য টিমে দেখবেন যে ব্যালেন্সটা ওটাই ক্রিয়েট করে যে কিনা একটা এক্সট্রা অলরাউন্ডার থাকে, সেটা স্পিন অলরাউন্ডার বা পেস অলরাউন্ডার, যেহেতু কন্ডিশনটা পেস ফেভারেবল হবে। আমার কাছে মনে হয় পেস একটা অলরাউন্ডার যদি ইনক্লুড হয়, সেদিক থেকে আমার মনে হয় যে টিমের স্ট্রেংথটাও বাড়ে, আপনার 6th একটা বোলিং অপশন থাকে, দেন আপনার নাম্বার 8 পর্যন্ত একটা ব্যাটসম্যান থাকে। তো সেই থেকে বলবো যে আমি একটা পেস অলরাউন্ডার অ্যাড করবো। ওকে, আমি জানি না যে ক্রিকেট বোর্ডের নেক্সট ইলেকশনে কি হবে, উই ডোন্ট নো দ্যাট, বাট যারাই প্রেসিডেন্ট হবেন বা দায়িত্বে আসবেন, এলিজিবল সিলেক্টেড একজন আছেন সেই জায়গাটায়, তিনি তার থটটাকে শেয়ার করলেন, দে ক্যান অলসো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। ওয়েল, ভাবি আপনার জন্য কি ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে, ভাবি হবে ট্রুথ। আচ্ছা, ভাবির জন্য ট্রুথের কোয়েশ্চেন হচ্ছে, আপনি রাগ করলে মুশফিক ভাই ভয় পায়, সেটা মুশফিক ভাই একটু আগে বলেছেন। আপনি রাগ করলে মুশফিক ভাই কোন ডায়লগটা সব থেকে বেশি ব্যবহার করে আপনাকে কনভিন্স করার জন্য? বলি, আচ্ছা বাবা সরি। বলার ওয়েটাই এরকম, তাই সারা আচ্ছা বাবা সরি। মুশফিক ভাই, এটা কি উই অল আর বাউন্ড টু ডু? না সেটা না, হয়তো আপনারা আরো ভালোভাবে বলতে পারেন, বাট আমি কেন জানি বলতে পারি না। ওই যে বলি না, রাগ করলে একটা ভয় থাকে, তো গিয়ে চেষ্টা করি, অনেক প্র্যাকটিস করে যে হ্যাঁ এইভাবে এইভাবে বলা উচিত, বলবো বলবো বলবো, গিয়ে আবার আচ্ছা সরি, আচ্ছাও বল, আচ্ছা বাবা সরি। আচ্ছা বাবা সরি। ওকে, দ্যাটস সো কিউট। লাস্ট কোয়েশ্চেন মুশফিক ভাই, ট্রুথ অর ডেয়ার? ওকে, এইবার মুশফিক ভাই ডেয়ারের দিকে গেছে। এটা আমি লিখিনি মুশফিক ভাই, সিরিয়াসলি। সমস্যা নেই, স্কিপ করা যাবে তো। সেটা হচ্ছে আপনার কোনো একটা ব্যাড শট, ব্যাড মোমেন্ট, ওইটা আপনার একটু কমেন্ট্রি করে শোনাইতে হবে। Really unnecessary shot from Shamim Ashraf. Shamim Chaudhary ভাই। ওনার এই কমেন্ট্রিটা আমার মানে সবসময় কানে বাজে। আননেসেসারি শট। সেটা কোন শটের জন্য সব থেকে বেশি আপনার কাছে মানে নর্মালি উনি এই মানে লিরিক্সটাই ইউজ করেন ম্যাক্সিমাম টাইমে। তো দেখা যায় যে স্বাভাবিক আপনি যখন একটা কোনো শটস খেলবেন, সেটা 4 হতে পারে, 6 হতে পারে, আপনি আউট হতে পারেন, বাট আউটকাম দেখে যখন আপনি বলবেন যে হ্যাঁ এটা আননেসেসারি, বাট ওটা যদি 4 হয় তাহলে কিন্তু ইটস রিয়েলি নিডেড। তো বাট একটু সামটাইমস উনি এটা বলেন, তো তখন এটা মনে পড়ে আর কি। ওকে, ভাবি আপনার জন্য ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ওকে, ভাবি এখনো ট্রুথ, ভাবি এখনো সত্যের পক্ষে থাকতে চায়। ওকে, ভাবির জন্য ট্রুথের কোয়েশ্চেনটা হচ্ছে, মুশফিক ভাই সম্পর্কে তো আমাদের অনেক ধারণা আছে, আমরা অনেক কিছু চিন্তা করি, ওনার ডিসিপ্লিন নিয়ে অনেক কথা বলি। আপনার কাছে কি মনে হয় যে মার্কেটে মুশফিক ভাইয়ের ব্যাপারে এমন কোন কথাটা প্রচলিত আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক, যেটা আসলে মানে মানুষের ভুল ধারণা? না, এরকম কিছু নেই, তবে সবাই যেরকম ওকে খুব ভয় পায়, হ্যাঁ, যে ও খুবই রাগী, ওর সাথে কথা বললে হয়তো বার্স্ট করবে, আমি ওকে ওরকম ভাবে ভয় পাই না। কারণ আমি ওকে ভয় পাই, তাহলে আমার না সেটা না, মানে এমনিতেও আমার কাছে মনে হয় যে এমন ভয় পাওয়ার কিছু নেই যেটাতে আর কি মানুষ দূর থেকে খুব ভয় পায়। লাইক আমার ড্রাইভারও দেখো অনেক সময় বলে না না চাচাকে এটা বলা যাবে না, এরকম আর কি। তো ওইটা কি কারণে কোনোদিন আমি দেখি নাই যে ওর সাথে খারাপ ব্যবহার বা কিছু করতে, কিন্তু দেখা যাচ্ছে ও খুব ভয় পায়, তো এটাই আর কি। সো থ্যাংক ইউ সো মাচ মুশফিক ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাবি। আমার কাছে মনে হয় অনেক ইনসাইটস আমরা পেয়েছি। সো মুশফিক ভাই, আমাদের লাইফে আমরা কেউই তো প্রফেশনালি বলি, পার্সোনালি বলি, কেউই ফুলের উঠতে না, কেউই হয়তো বা একদম 100% রাইট না। একটা ম্যাচ নিয়ে অনেক বেশি কথা হয়, 2016 ইন্ডিয়ার এগেনস্টে যে ম্যাচটা ছিল, এবং সেই ম্যাচের লাস্টের যে ইনসিডেন্ট আমি আগেই বলছি যে আমরা কেউই প্রফেশনাল লাইফেও কেউ ভুল ত্রুটির উঠতে না। আমি আমার শুটিংয়ের সময় অনেক ভুল করে থাকি, অল অফ আ সাডেন অনেক কিছু ঘটে যায়। ওই পার্টিকুলার মোমেন্টটা, ওইটাকে আপনাকে যদি আজকে ধরেন, ওইটা আপনি না, আপনি একজন ক্রিকেট অ্যানালিস্ট হিসাবে সেটাকে ব্যাখ্যা করছেন, ওইটা কি আপনার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ ব্রেইন ফেডেড মোমেন্ট এরকম কিছু, নাকি ইট ওয়াজ জাস্ট লাইক আদার ক্রিকেট শটস, হয়তো আউট অফ 10 টাইমস 9 টাইমস ইট উড হ্যাভ বিন কানেক্টেড, একবারই হয় না, এই বিষয়টা কিছু এরকম? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় ব্রেন ফ্রেড আমি খুব বলবো না, বাট আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু স্বাভাবিক যখন আপনার একটা ওভারে 10 বা 12 রান লাগবে, তো প্রথম
যদি একটা কোনো ব্যাটসম্যান থাকে সেটাই থাকে হচ্ছে প্রথম 2টা বলে যেন ম্যাক্সিমাম আমি রানটা স্কোর করি, কারণ এটাও একটা সাইকোলজিক্যাল প্রেশার থাকে ওই বলার ওপর। আপনি যদি প্রথম বলে একটা বাউন্ডারি বা একটা 2 বা একটা ওভার বাউন্ডারি মেরে দিতে পারেন, দেন ডেফিনেটলি হি ইজ আউট অফ দ্য গেম। তো যেটা আমি সক্ষম হয়েছিলাম, হার্দিক পান্ডিয়া বল করেছিল, তো প্রথম বলেই আমি একটা 4 এক্সট্রা কাভার মারতে পারি, দেন একটা স্কুপ করে আমি আরেকটা 4 মারি। তো আমাদের গেম আমাদের ফরেই চলে এসেছিল। তো আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট বল টু বি এ ইয়র্কার অর সামওয়্যার অ্যারাউন্ড। তো সে ওটা লেন্থ বল করেছিল, তো আই ওয়াজ মানে অনলি ফ্র্যাকশন অফ লেট, আর কিছুই না। আমি মনে করি আমার ইন্টেনশন ছিল না যে ওই বলটা আমাকে 6 মারতে হবে, বা ইন্টেনশন ছিল না আমার ওই বলটাকে 4 মারতে হবে, কারণ আমার দরকারই ছিল আর 2টা রান। বাট আমার ইন্টেনশন ছিল যে ও যদি ইয়র্কার বা ফুলার লেন্থে বল করে মেক শিওর আমি যেন কানেক্ট করি, আমি যেন মিস না করি, কারণ কিপারের কাছে গেলে এটা তো ডট বল হয়ে যাবে। তো বাট এই বোল্ড এ মানে লেন্থ বল, তো অল অফ এ সাডেন, কারণ আপনি যদি আমার ওই শটটাও খেয়াল করে দেখেন, নাইদার এ পুল অর এ ফ্লিক অর এ ক্রস ব্যাটেড শট, ইটস ওভার ইন বিটুইন। তো ওই জায়গাটা আমি একটু ফ্র্যাকশন অফ সেকেন্ড লেট ছিলাম। তো তারপরে আমি মনে করি যে আমার পরে তো রিয়াদ ভাই প্রবাবলি আউট হয়েছিল, তো রিয়াদ ভাইয়ের বলটা ফুল টস ছিল, ইট কুড হ্যাভ বিন, যেটা বললেন যে 10 বারের মধ্যে 9 বারই হয়তো বা ওটা বাউন্ডারি বা 2 রান অ্যাটলিস্ট হওয়ার কথা, বাট স্ট্রেট সেটা লং অফে ক্যাচ হয়ে যায়। তো আমি মনে করি যে আমাদের ওটা আসলে তাকদিরে ছিল না, বাট টু বি অনেস্ট দ্য মেইন কালপ্রিট ওয়াজ মি, কারণ আমি সেই বড় মিস্টেকটা করেছিলাম। আই কুড হ্যাভ বিন, যেটা আমি বললাম যে আমার ইজিলি একটা রান নিয়ে নেওয়া উচিত ছিল, এবং আমি যদি নেক্সট টাইম কাউকে দেখি, যেটা বললেন, বা আমি যদি নিজেও, এরপর আমার একটা সুযোগ হয়েছিল নিদাস ট্রফিতে, আমি যখন এই সিচুয়েশনে আবার পড়েছি, কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশনে পড়েছি। তো নেক্সট টাইম যখন হয়েছে তখন ওটা আমার টু বি অনেস্ট ব্যাক অফ মাইন্ড কাজ করেছে, এবং ওরা পুরো ডিপ মিড উইকেটটা মানে শর্ট মিড উইকেটটা পুরো ওপেন রেখেছিল, তো আই জাস্ট ট্যাপ ইট অ্যান্ড টেক 1 ফ্রম দেয়ার। এবং টেকনিক্যালি যদি বলা হয় ডেথ ওভার্স ওইরকম গুড লেন্থ মানে হচ্ছে ব্যাড লেন্থের বল, সো ইট ওয়াজ আনএক্সপেক্টেড ফর মুশফিকুর রহিম যে ওই সময় গুড লেন্থের বল করবে। ভাবে ওই ম্যাচটার কথা কি আপনার মনে আছে? আপনি ওই সময় কোথায় ছিলেন, বা বলটা যখন আকাশে তখন কি চিন্তা হচ্ছিল, অ্যাটমসফিয়ার কেমন ছিল? আমরা হোটেলেই ছিলাম, হোটেলেই দেখছিলাম। তো ওই অ্যাট দ্য মোমেন্টটা মানে এখন মনে নেই, তবে ওরা ব্যাক করার পর যেটা হয়েছে, পুরা লবিতেই কোনো প্লেয়ারই ওই দিন রাতে ঘুমায়নি, ওরা সবাই রাত মানে জাগা। আমাদের রুমের বাইরে যে করিডোরটা ছিল আমরাও ওখানে রাত আমরা একই ফ্লোরে জেগেছিলাম, ছিলাম। মানে তো কি হলো, এটা কি হলো, এই আফসোসে ওরা রাতে খায়নি। মানে ওদেরও, আমরা তো আসলে বাইরে থেকে দেখি, ওরা তো মেইন ওখানে থাকে, ওরাই কষ্ট করে, সো ওদের আফসোসের জায়গাটা আরো বেশি আমাদের থেকে। আর ম্যাচটা যেহেতু ছিল ইন্ডিয়ান এগেইনস্ট আর ইন্ডিয়ার মাঠে, এবং আমি ইফ আই এম নট রং, আমাদের সাথে প্রবাবলি ওরা ওই ম্যাচটা হারলে ওরা কোয়ালিফাই করতো না ফর দ্য কোয়ার্টার ফাইনাল অর দ্য সেমিফাইনাল। তো এই জন্য আসলে কষ্টটা 3 গুণ না 5 গুণ ছিল। তো যেটা বললো যে আমরা সারা রাত ওই প্রায় করিডোরেই ছিলাম, ফ্লোরে বসে সারা রাত কাটিয়ে দিই। 3টা-4টা পর্যন্ত। মাসি ভাই বলেন, রিয়াদ ভাই, সাকিব, সবাই, তাই আমরা মানে ওই ফ্লোরেই পুরো আমরা বসে মানে উই আর জাস্ট থিংকিং যে কি হলো, কি হ্যাপেন্ড হলো। আপনার ক্যারিয়ারে কিছু আন্ডাররেটেড ইনিংস আছে যেগুলো হয়তো বা স্কোর কার্ড অনুযায়ী ওই রকম প্রমিনেন্ট না, বাট আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে আছে কিনা সেটাও আমি জানি না। বাংলাদেশে 2008 সালে যখন ন্যাশনাল ইলেকশন হলো, শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছিল, ইউ স্কোর্ড আ হাফ সেঞ্চুরি। 6 দিনের একটা টেস্ট ম্যাচ হয়েছিল, ইউ স্কোর্ড আ হাফ সেঞ্চুরি, এবং সেটার পরে কুমার সাঙ্গাকারা পোস্ট ম্যাচ কনফারেন্সে বলেছিলেন যে দিস ইজ হাউ টেস্ট ম্যাচ ইজ প্লেড। এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মনে হয় আমি তখন শুনেছিলাম যে ঠিক আছে, বাংলাদেশের কোন একটা ইনিংস বা ওয়ে অফ প্লেইং টেস্ট ম্যাচে মানুষ প্রেইজ করছে বা ইন্টারন্যাশনাল স্টাররা প্রেইজ করছে। আপনি যেদিন ক্যাপ্টেন্সিতে প্রথম ম্যাচ খেললেন, রবি রামপালকে একটা ছক্কা মেরে ম্যাচ জিতালেন লাস্ট বলে, এবং সেই ম্যাচটা তো আপনার একটা ইনিংস যেটা ছিল ইন্ডিয়ার এগেনস্টে 2012 এশিয়া কাপের যে ম্যাচটা, সেটা একটা ম্যাচ উইনিং নক ছিল এবং 46 নট আউট। আমি যদি আপনাকে এইরকম ইনিংসগুলো চিন্তা করে, আপনি কি বলতে পারবেন যে আপনার কাছে কি মনে হয় যে কোন ইনিংসটার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল বাট ইট ওয়াজ ভেরি মাচ আন্ডাররেটেড? আমি যদি মনে করি, অবভিয়াসলি কয়েকটা যেটা বললেন যে ছোট ছোট কিছু ইনিংস ছিল বাট অনেক ইম্প্যাক্টফুল ছিল। আরেকটা ইনিংস ছিল 2010 কি 11 দিকে আমরা সাউথ আফ্রিকা ট্যুর করেছিলাম। তো তখন সাউথ আফ্রিকা টিম মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট, স্পেশালি টেস্ট সাইড। তো আমরা সেকেন্ড টেস্ট খেলছিলাম সেঞ্চুরিয়ানে, ওখানে বোলিং অ্যাটাক ছিল আপনার ডেল স্টেন, তখন ওয়ার্ল্ডের 1 নাম্বার বোলার, ও অলমোস্ট 5 to 7 ইয়ার্স কিন্তু ও 1 নাম্বার ছিল, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড ছিল। তো মাখায় অ্যান্টিনি, মর্নি মার্কেল, জ্যাক ক্যালিস, মন্ডে জন্দেকি, মানে ওখানে 5টা বলার খেলেছিল, 5টাই পেসার, দেয়ার ইজ নো স্পিনার। তো ওইটা আমাদের জন্য একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ ছিল, এবং আমার ওখানে ফার্স্ট ইনিংস আমি একটা 60+ রান করেছিলাম। তো দ্যাট ওয়াজ স্টিল সোফার
আমি মনে করি আমার ক্যারিয়ারের সবচেয়ে বেস্ট ইনিংস। হোয়াট হ্যাপেন দ্যাট ডে? আমি যদি এশিয়া কাপ চিন্তা করি 2018 সালের, আপনার একটা ফ্র্যাকচার ছিল, সেই ফ্র্যাকচারটা নিয়ে আপনি 140 অড রানস করেছিলেন এগেইনস্ট শ্রীলঙ্কা। ওই দিনটার ওই আনকমফোর্ট জোনটা একটু জানতে চাই যে এটা কিভাবে পসিবল ছিল আসলে। টু বি অনেস্ট এটা আমি নিজেও জানি না। আমি ইনফ্যাক্ট আমাদের তার আগের দিনই প্র্যাকটিস ছিল বিকালের দিকে, মানে অলমোস্ট মানে লেট আফটারনুন, কারণ দুবাইয়ে এমন গরম থাকে যে আপনার দিনের বেলাটা আর্লি মর্নিং বা ইভেন 2 o'clock 3 o'clock প্র্যাকটিসটা ইটস কোয়াইট ইম্পসিবল। তো দেখা যায় যে 4 o'clock 5 o'clock ইভেন আন্ডার লাইটস প্র্যাকটিস হয়। তো ওই জায়গাটাই যখন আমরা করছিলাম জাস্ট নেটে মনে হয় তখন আমি 2টা কি 3টা বল খেলেছি। জি, খেলার পরে আমি নেট থেকে বের হয়ে যাই, যে আমি মানে আই কুড নট ইভেন মানে মুভ, আমি মানে হাত দিয়ে ব্যাট নাড়তেই পারছিলাম না। তো আমার যখন ফিজিও ওখানে থিয়ান চন্দ্রমোহন নামে একজন ফিজিও ছিল, সে অস্ট্রেলিয়ান। তো আমি তখন ওকে বললাম, দেন সুজন ভাই ছিলেন ওখানে, দেন আমাদের হেড কোচ তো ওরা ছিলই। তো তখন আমি বললাম, আমাদের হেড কোচ প্রবাবলি স্টিভ রোস ছিল সে সময়। তো বললাম যে আমার অবস্থা খুব খারাপ, তো আমি আর ব্যাটিং করতে পারবো না, তো আমরা ওখান থেকে ডিরেক্ট এমআরআইয়ের জন্য যাই। তো গেলাম, যে এমআরআই করে দেখা গেল যে আমার রিপসের ফ্র্যাকচার আছে। তো ওটা দেখার পরে আমিও তো অনেক আপসেট, স্বাভাবিক, কারণ নর্মালি এশিয়া কাপ অনেক বড় একটা ইভেন্ট এবং সেখানে প্রথম ম্যাচ, তাও আবার শ্রীলঙ্কা, ওয়ান অফ মাই ফেভারিট অপোনেন্ট। তো তাদের সাথে খেলা এবং চান্দিক হাসরুঙ্গে জাস্ট আমাদের থেকে ওদের কোচ হয়েছে, তো অনেক কিছু বিষয় মাথায় ঘুরছিল। তো আই ওয়াজ রিয়েলি আপ ফর ইট। তো তারপরে আমরা যে হোটেলে ছিলাম ওটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওটা ফেস্টিভ্যাল সিটি বলে দুবাই। তো ওখান থেকে ওয়াকওয়েতে আপনার ফুড, রেস্টুরেন্ট সব কিছু পাওয়া যায়। তো আমরা জাস্ট রাতের বেলা যখন খেতে যাচ্ছিলাম, আশিফ ভাইরা ওনারা সবাই একসাথে, তো আমিও গিয়েছি। আই ওয়াজ রিয়েলি স্যাড। তো ডিনার করার পরে কেন যেন আমার মনে হচ্ছিল যে দেখি না একটা ট্রাই করে, যে ওষুধ খেয়ে দেন তারপরে এখনই আমি লেফট আউট না করে অ্যাটলিস্ট কালকে, যেহেতু ডে নাইট খেলা আপনার 2টা থেকে 2:30 থেকে শুরু, তো আমি তখন মাস্টার ভাইকে বলি যে মাস্টার ভাই আমাকে এখনই লেফট আউট না করে অ্যাটলিস্ট আমাকে একটু সকাল পর্যন্ত সময় দেন, তারপর দেখি না, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো পরে আমাদের ফিজিওকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিতে হয়, কারণ ও আমাকে স্ট্রং কিছু পেইন কিলার দিয়েছিল, প্রবাবলি 6-7টার মতো, মানে রাত থেকে টিল লাঞ্চ পর্যন্ত আমি খেয়েছি। দেন আমার এই পুরো এই সাইডটা পুরো স্ট্র্যাপ আপ করে দিয়েছিল, সো দ্যাট আমার মুভমেন্টটা যেন মিনিমাল হয় এবং আমি যেন অ্যাটলিস্ট যখন ওষুধ খাওয়ার পরে যেন ওই মানে ব্যথাটা ওইরকম অনুভব না হয়। তো আমি আর্লি মাঠে যাই, গিয়ে ওয়ার্ম আপ করি, আমি ফিটনেস টেস্ট দিই, তারপর কোনো মতে ফিটনেস টেস্টে আমি পাস করি। তো এবং লাকিলি ওই ম্যাচে আমরা আগে ব্যাটিংও পাই, কারণ আমি কিপিংয়ে মানে পেলে হয়তো আমার জন্য ডিফিকাল্ট হতো, কারণ ওই ম্যাচে অবশ্য লিটন ছিল, সে পরে করতে পারতো। বাট দেখা যেত যে আমি যদি ফিল্ডিংয়ে না থাকতাম তাহলে আমি কিন্তু ব্যাটিংয়ে আমি করতে পারতাম না। তো আমরা ব্যাটিং পাই, বাট ওই ম্যাচে তো আসলে আমাদের শুরুটা এরকম ভালো হয় না। দেন তামিমও ওই ব্রক হিজ রেস্ট, বাট আফটার যখন তামিম ব্যাক ইন দ্য লাস্ট এন্ড, দ্যাট ওয়াজ এ মানে আমি মনে করি যে চার্মিং মোমেন্ট ফর মি অ্যাজ ওয়েল, যে ও এক হাতে যদি এরকম ব্যাট করতে পারে আর আমার তো ইটস জাস্ট অনলি দ্য রিপস। কোনো কমিউনিকেশন কি হয়েছিল ওই সময় তামিম ভাই যখন ফিরে আসলেন মাঠে? না, আমি টিল মোস্তাফিজ যখন আসছে লাস্ট ব্যাটসম্যান হিসেবে তখন আমি জানতাম না যে তামিম আসবে, বাট যখন মুস্তাফিজ আউট হলো তখন দেখি যে ও আসতেছে। আমি তখন লিটারালি মানে ডিসঅ্যাপয়েন্টেড যে আমাদের যে রানটা হয়েছে, আমি ওই উইকেটে আমার মনে হচ্ছিল ইটস নট মানে পার, হ্যাঁ নট এনাফ। তো মানে 209-এর মতো তখন হয়েছে, তখন মানে মুস্তাফিজের রান হবে। তখন যখন দেখি যে তামিম আসছে তখন আই ওয়াজ রিয়েলি ইমেজড, এবং দেখে ও তখন ওকে বললাম যে কে তুই, বললো যে হ্যাঁ একটা বল আপাতত খেলতে পারবো, বাট দৌড়াতেও সমস্যা হবে, তুই চেষ্টা করি যতগুলো বল খেলা যায়। তো আমি চেষ্টা করেছি 5টা খেলে লাস্ট বলে যেন সিঙ্গেল নিয়ে আবার আমি স্ট্রাইকে যাই। তো আলহামদুলিল্লাহ এরপরে ইট ওয়াজ হিস্ট্রি। সো রেস্ট অফ দ্য থিং ওয়াজ হিস্ট্রি। ভাবে আপনি কি জানতেন মুশফিক ভাইয়ের এরকম একটা ফ্র্যাকচার আছে এবং তিনি ম্যাচ খেলতে যাচ্ছেন? ওটা অ্যালাউ করেছেন? আমার অ্যালাউ দিয়ে তখন আসলে ও মানে কি বলবো, এটা ওর এত ডেডিকেটেড। জি, আমার মনে আছে 19 ওয়ার্ল্ড কাপে 2019 পাকিস্তানের এগেনস্টে তোমাদের একটা ম্যাচ ছিল, লাস্ট লর্ডসে। হ্যাঁ তার আগের দিনই ও জাস্ট হোটেলে ব্যাক করলো, দেখলাম যে ওর হাতটা একদম ইয়ে করা, স্লিং পড়া ছিল, মানে নেটে আমার একটা বল লেগেছিল আপনার এলবোতে। তো ওই দিন এসে ও ইভেন অজু করতে পারছে না, ড্রেস চেঞ্জ করতে পারছে না, আমি খাওয়িয়ে দিলাম। ও এত আপসেট যে আমি কালকে খেলতে পারবো না, মানে লিটারেলি ও কাঁদছিল আর কি। তো আমাকে বললো ঠিক আছে কালকে তো খেলতে পারবো না, কিন্তু সকালে যেতে হবে, সবাইকে একটু চিয়ার আপ করবো এসে। আমি বললাম যাও। ও সকালে গেল, আমি ভাবলাম যে ঠিক আছে, আমি রুমেই আছি আমার বাচ্চাকে নিয়ে রুমে। তা ও যেহেতু খেলবে না, আমি টিভিটাও অন করি একটু লেটলি। তো টিভি অন করে দেখি ও উইকেট কিপিং করছে। আফটার দ্যাট ও এরপর যত ইনজিউর্ড হয় আমি আর কোনো টেনশন করি না, সত্যি কথা আজকে বললাম।
কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে মানুষটা কাল আগের দিন রাতে হাত মুভ করে অজু করতে পারছে না, সে কিভাবে উইকেট কিপিং করছে। তো আমি অনেকক্ষণ টিভির দিকে তাকিয়েছি, আমার বাচ্চা কি করতেছে আমি খেয়ালই করি নাই, যে এরকম আমি অবাক হয়ে যাই যে এটা কিভাবে পসিবল। তো তারপরে শুনি যে সে অনেক পেইন কিলার খেয়ে ইঞ্জেকশন পুশ করে, তারপরে এমনিতে কিন্তু অনেক ইঞ্জেকশন ভয় পায় সেই দিন সে ওরকম ইঞ্জেকশন পুশ করে নেমে গেছে। তো এরকম ও করে, আমিও ইউজ টু হয়ে গেছি আর কি। তবে আল্লাহর রহমত আছে। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে মুশফিক ভাইয়ের উপর আল্লাহর রহমত আমরা দূর খুব থেকে ভালো হয়তো বা তা তো ভাবি অবশ্যই। যে একটা ম্যাচই তো, না হলে কি হবে না খেললে, কিন্তু ওর ওই একটা ম্যাচই ওর কাছে অনেক ইম্পর্টেন্ট। ও খেলবেই, ওর যতক্ষণ আমার মনে হয় মানে ও ব্রেথিং করছে ততক্ষণ ও খেলবে। এবং রিয়াদ ভাই এই ব্যাপারটা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। রিয়াদ ভাই মুশফিক ভাইয়ের ডেডিকেশন ডিসিপ্লিন নিয়ে রিয়াদ ভাইয়ের একটা স্টেটমেন্ট আছে, একটু শুনে আসবো রিয়াদ ভাই কি বলছেন। আমার টু বি অনেস্ট, আমি যদি বলি ওয়ার্ল্ড ক্রিকেটে তখনও যদি আমি ধরি বা এখনো যদি ধরি, ওর মতো পরিশ্রমী ক্রিকেটার আমি আমার লাইফে খুব কম দেখেছি। হি মেনটেন্স হিমসেলফ ফিজিক্যালি অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, তার রিকভারি, তার ফুড হ্যাবিট, তার ডায়েট, এভরিথিং, মানে এটা আনবিলিভেবলি এটা, এবং খুবই খুবই কঠিন একটা কাজ। সবাই হয়তো বা এটা করতে পারবে না। যদি আমি বলি, আমিও অনেক সময় হয়তোবা একটু খাওয়া দাওয়া করার চেষ্টা করি, বাট ওর ডায়েটের বাইরে কখনোই যায় না, এবং উইচ ইজ ভেরি রেয়ার। এবং এটার প্রতিফলন ওর মাঠেই আমরা দেখতে পাই, এবং ও প্রচন্ড পরিশ্রমী, এটা আমরা সবাই জানি। এবং এটার পরিশ্রম সে যেভাবে করছে সেটার ফলটাও সে সেভাবেই পাচ্ছে, মাশাল্লাহ। রিয়াদ ভাই বলছিলেন, মুশফিক ভাই রিয়াদ ভাইয়ের সঙ্গে আপনার সম্পর্কটা নিয়ে যদি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক আছে, মাঠে প্রফেশনাল সম্পর্ক আছে, এই দুইটা সম্পর্ককে একটার একটাকে কমপ্লিমেন্ট করে মনে হয় আপনার কাছে? না, আমি মনে করি আমরা চেষ্টা করেছি সবসময় দুটা যেন দুই জায়গায় অবভিয়াসলি থাকে। আর আমাদের পারিবারিক যদি যেটা বলেন সম্পর্ক, আমাদের সেটা কিন্তু মানে আমার ওর সাথে বিয়ে হয়েছে 2014 থেকে, তো যদি কমপ্লিটলি আমরা 14 থেকেই ধরি, বাট রিয়েদ ভাইয়ের সাথে কিন্তু আমার সম্পর্ক অনেক আগে থেকে, আমরা প্লেয়ার হিসেবে। কারণ আমি বিকেএসপি স্টুডেন্ট, বাট আগে আপনারা জানেন যে বিকেএসপিতে যতগুলো ন্যাশনাল টিমের ক্যাম্প হতো, যেটা আন্ডার 15, 17, 19 সব বিকেএসপি কেন্দ্রিক হতো। তো দেখা যেত যখন রিয়াদ ভাই আন্ডার 19 খেলতো, আমি তখন আন্ডার 15-এ খেলি। তো আমরা যখন ক্যাম্প করতাম, পাশাপাশি রিয়াদ ভাইয়ের ক্যাম্পে আসতো, যেরকম নাইম ইসলাম ভাই, রিয়াদ ভাই বা ইনামুল হক জুনিয়র, আরও অনেকে যারা খেলেছেন ওই সময় ওই ব্যাচে ন্যাশনাল টিমে, তো তারাও ক্যাম্পে আসতো। তো তখন থেকে রিয়াদ ভাইকে চিনতাম, তো তখন থেকে ওইভাবে রিলেশন। এবং তারপর উনি যখন ডেবু হলো, দেন তখন আমার অলমোস্ট 2 বছর হয়ে গেছে, তো তখন থেকে আমাদের অন্যরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো তারপরে তো আমরা পারিবারিকভাবে একসাথে হলাম, বাট তারপরও আমি মনে করি যে আমার ম্যাক্সিমাম যতগুলো ভালো বড় ভাই আছে বলেন বা ফ্রেন্ড বলেন, ডেফিনেটলি রিয়াদ ভাই ওয়ান অফ দেম। শুধু পারিবারিক দিক দিয়ে না, আমার কোনো খেলার কোনো বিষয়ে প্রবলেম হলেও আই গোজ আপ টু হিম। এবং আমি যখন ও আরও বেশি জানে যে আমি একটু চুপচাপ থাকি, কথা কম বলি, তো রিয়াদ ভাই জানে এক্স্যাক্টলি হোয়াট টাইম আমার সেই কথা বলাটা দরকার, এবং আমাকে কেউ বলা দরকার, বা কোন সময়টা আমাকে কেউ না বললে আমি আই ওয়াজ কোয়াইট হ্যাপি। তো হি নোজ এভরিথিং। এবং তামিম আরও, এই দুইজন আসলে দুইজন ব্যক্তি যে কিনা আমাকে খুব ভালো চেনে। ভাবি রিয়াদ ভাইয়ের এই জায়গাটা যদি একটু আপনার কাছে জিজ্ঞেস করি, যে অ্যাজ আ ওয়েল উইশার, অ্যাজ আ গার্ডিয়ান, রিয়াদ ভাইয়ের ইম্প্যাক্ট কতটুকু মুশফিক ভাইয়ের লাইফে বা আপনাদের লাইফে? আমাদের তো বিয়ের মানে স্টার্টিংয়ে রিয়াদ ভাই থেকে, তো তার আগে থেকে যদি বলি, বিয়ের আগে থেকে আমরা তো 3 বোন। জি। আই নেভার টুক হিম যে উনি আমার ব্রাদার ইন ল। আই অলওয়েজ রেসপেক্ট হিম যে আমার নিজের ভাই আসলে, এবং এই জায়গাটা সে নিজেই ক্রিয়েট করেছে। তো তারপর যেটা হয় যে ও তো অ্যাপ্রোচই করে রিয়াদ ভাইয়ের মাধ্যমে যে হি লাইকস মি। তো তখন রিয়াদ ভাই আর আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা আরও একটু মনে হয় বেটার হয়ে যায়, কারণ আমি ফ্রিলি শেয়ার করতে পারছি, সেও ফ্রিলি বলতে পারছে যে মুশফিক এই টাইপের, বা আমার ডিসিশন মেকিংয়ে অনেকটা হেল্প করছে। তো এখন যেটা হয় যে এখন তো আরও ওরা মানে সিনিয়র লেভেলে গিয়ে যেটা হয়েছে যে সব কিছুই এখন বরঞ্চ মানে গার্জিয়ান হিসেবেই ভাইয়াকেই বলা হয় আর কি। সো রিয়াদ ভাইয়ের মনে হয় আরো একটা রূপ বা আরো একটা জায়গা, আমরা সেই জায়গাটা জানতে না না, পারলাম। তা তো অবশ্যই ইন্টারন্যাশনাল ঘটক যদি বলে একটা প্লেয়ার। না, এটা একটা ছোট্ট হিস্ট্রি আছে, সেটা হলো যেটা ও বললো যে রিয়াদ ভাইয়ের ওয়েডিংয়ে আমি ওকে প্রথম দেখি, বাট
এটা আমার ভাইয়াকে অ্যাপ্রোচ করতে বা বলতে আমার অলমোস্ট 2 থেকে 2.5 বছর লেগেছে to আরো be বেশি, honest। 3 বছর। হ্যাঁ 3 বছরের মতো, মানে আমি প্রতিবার সামনে যাই রিয়াদ ভাইয়ের সামনে গিয়ে কেন জানি হতবাক হয়ে যায়। দেখেন ভাইয়াও বুঝতে পারছে যে দের সামথিং, মানে ও কোনো একটা কিছু বলবে বা হয়তো বা সামথিং ডিফারেন্ট, মানে ক্রিকেট রিলেটেড না অন্য কিছু। তো ভাইয়াও ওইরকমই চালাকি করতো, কি রে তুই কি কিছু বলবি বল। বললাম ভাই না না কিছু না, এরকম করে ইট টুকস অলমোস্ট 2.5 years, অলমোস্ট 3 years, and then at lastly আমি সাহস করে বলতে পেরেছি। রিয়াদ ভাইয়ের নামটা তো আমরা সবাই সাইলেন্ট কিলার হিসেবে জানি, আজকে মনে হয় আরেকটা নাম এস্টাবলিশ হয়ে যাবে মুশফিক ভাইয়ের মাধ্যমে, সেটা হচ্ছে রিয়াদ ভাই সাইলেন্ট কিলারের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ঘটক। আমি জানি না রিয়াদ ভাই এটার রিয়াকশনটা কেমন ভাবে দেবে। তবে এই গার্ডিয়ানশিপের জায়গা নিয়ে যখন কথা বলছিলেন, মেহেদী মিরাজ বাংলাদেশ ওয়ানডে টিমের বর্তমান সময়ের ক্যাপ্টেন, এই জায়গা নিয়ে মুশফিক ভাইকে নিয়ে মেহেদী মিরাজ কিছু থট শেয়ার করেছেন এবং সেই জায়গাটা ওই গার্ডিয়ানশিপের জায়গাটাও আছে। একটু দেখতে চাই যে মেহেদী মিরাজ কি বলেছেন মুশফিক ভাইকে নিয়ে। And আমি আজকে যার সম্পর্কে বলতে যাচ্ছি তিনি হলো আমার আইডল ছিলেন এবং আমার যখন টেস্ট অভিষেক হয়েছিল আমার মাথায় ক্যাপটা তিনিই পরিয়ে দিয়েছিলেন। তখন 2005 সালে আমি জাস্ট ক্রিকেট খেলা দেখি, মানে শুরুও করিনি, বাট তখন মুশফিক ভাইকে আমি ওইরকমভাবে চিনতাম না। আমি যখন চেনা শুরু করেছি মুশফিক ভাইকে 2007 সালের সেই ইনিংসটা এখনো মনে আছে, ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়ার সাথে তিনি নট আউট ছিলেন, 50 রান করেছিলেন। তখন থেকেই মুশফিক ভাইকে আমার ভালোভাবে চেনা এবং তখন থেকে আমার কেরিয়ারটা স্টার্ট হয়েছিল। আমি যখন আন্ডার-19 খেলি 2016 সালে দেশের মাটিতে ওয়ার্ল্ড কাপ হয়, তখন মুশফিক ভাইয়ের সাথে ভালোভাবে কথা হয়েছিল এবং আমি তাকে একটা রিকোয়েস্টও করেছিলাম, যেহেতু বাংলাদেশের মাটিতে খেলবো ওয়ার্ল্ড কাপ, আমি তখন বলেছিলাম যে আমাকে একটা ব্যাট দেওয়ার জন্য, যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা। তিনি আমার ব্যাটটা পাঠিয়ে দিয়েছিলেন এবং তিনি আমাকে যে ব্যাটটা দিয়েছিলেন সেই ব্যাটটা দিয়ে আমি আন্ডার-19-এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, সেরা প্লেয়ার হয়েছিলাম, 4টা 50 করেছিলাম। সবসময় বকা খাই, ইন্টারন্যাশনাল 10 বছর খেলেছি, স্টিল বকা দিচ্ছে এবং সত্যি কথা অবশ্যই মুশফিক ভাই বকাটা আমার ভালোর জন্যই দেয় এবং আমি মনে করি যে মুশফিক ভাই যখনই আমাকে বকা দেয় তখন আমি আরো বেশি সিরিয়াস হয়ে যাই এবং আমি তাকে প্রায় 10 বছর পেয়েছি, ইন্টারন্যাশনাল কাছ থেকে দেখেছি এবং উনি যেভাবে পরিশ্রম করে এবং উনি যেভাবে ডেডিকেটভাবে স্টিল খেলছে, মানে 20 বছর ক্রিকেট খেলার পর ওনার যে ডেডিকেশন লেভেলটা, এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো প্লেয়ার এরকম হবে। সো অবশ্যই মুশফিক ভাইকে এই বিষয়টা স্যালুট জানাতে হয় এবং উনি যেভাবে মানে টিমমেটদেরকে যেভাবে বন্ডিং করে একটা টিম গুছিয়ে রাখে, এটা একটা আনবিলিভেবল। মুশফিক ভাই আপনি যেভাবে ক্রিকেটটা স্টার্ট করেছেন, আপনি শুরুতে হয়তো ওই রকম বেশি অ্যাভারেজ ছিল না ক্রিকেটে, যে আপনি একটা অ্যাভারেজটাকে এমন জায়গায় নিয়ে গেছেন, এটা আনবিলিভেবল যে আপনি 2-3 গুণ বাড়িয়েছেন। এটা কিভাবে মানে আপনার হয়েছে? মিরাজের প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে একটু জিজ্ঞেস করতে যে সর্বশেষ কি বকাটা দিয়েছেন মিরাজ? ওর তো যেটা বললো যে এই লাস্ট টেস্ট সিরিজে বকা দিয়েছে ওরে, ওটা একটু পার্সোনালি, বাট খেলা সংক্রান্ত, বাট ইজ এ ক্যারেক্টার। সত্যি কথা মিরাজ, মানে আমি যদি বলি যে বাংলাদেশ টিমে মানে একটা চার্মিং ক্যারেক্টার থাকে না, হি ইজ ওয়ান অফ দেম। যে কোয়েশ্চেনটা করেছে যে আপনার অ্যাভারেজটা ইনিশিয়াল স্টেজে হয়তো আপ টু দ্য মার্ক ছিল না, বাট দ্য ওয়ে ইউ অ্যাপ্রোচ, আসলে কোনো টিপস কি দিতে চান যে কিভাবে আসলে নিজের ক্যারিয়ারটাকে পারস্যু না, ওর করতে? সাথে তো কথা হয়েছে, বাট আমি নিজে চেষ্টা করেছি, যে কারণ আমি যেটা বললাম যে আমি নিজের ভিতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিলই স্বাভাবিক, যখন আমি ক্রিকেট খেলা শুরু করি, যে ইনশাল্লাহ একদিন বাংলাদেশ টিমের হয়ে খেলবো, ইন ফিউচারে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো। আর তার চাইতে বড় ছিল যেটা আমি বললাম, যে ওটা হওয়ার আগে যখন আমার অভিষেকটা এত আর্লি হয়েছে আন্ডার-19 লেভেল থেকে, যেটা কিনা আমাদের বাংলাদেশ টিম মানে বাংলাদেশ ক্রিকেটে অনেকের সাথে হয়ে থাকে, তো ওই জায়গাটা একটা অনেক বড় গ্যাপ ছিল। তো প্রথম থেকে এই জন্য আমার জন্য স্ট্রাগল হয়েছিল। তো আই জাস্ট ওই সময় থেকে আমি চিন্তা করেছি যে কোন জায়গাগুলো যেন ইমপ্রুভ করা যায়, যেরকম আমার কিছু স্কোরিং এরিয়া যেটা যেন আমার বাড়ানো যায়, কারণ আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্কোরিং অপরচুনিটি, স্কোরিং শট যদি আমরা মানে বেশি না থাকে, আপনার আসলে ভালো বলে রানের সংখ্যাটা কমে যায়, তখন প্রেশারটা নিজে চলে আসে। তো ওই জায়গাগুলো আমি কাজ করেছি এবং আমার কিছু স্ট্রেংথ ছিল সেটার উপরে থাকার চেষ্টা করেছি। তো এইগুলো কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো করেছি, তো তারপরে আলহামদুলিল্লাহ
চেষ্টা করেছি, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। ভাবি আবার একটু সিচুয়েশন হালকা করি, সেটা হচ্ছে যারা কলিগ থাকে তাদের ওয়াইফদের মধ্যে কিন্তু এক ধরনের একটা বন্ডিং থাকে, এবং যেটা দেখা যায় যে এক ধরনের গসিপিংও থাকে, আমার উনি তো এটা করেছে, আমার উনি তো এটা করেছে। ক্রিকেটারদের ওয়াইফদের মধ্যে আসলে কি কি ডিসকাশন হয়? আমাদের আসলে ওভাবে মানে হাজবেন্ডদের নিয়ে ওরকম গসিপিং হয় না। দেখা হলে হয়তো বা মাঝে মাঝে হয় যে কার হাজবেন্ডকে কতটুক টাইম দিচ্ছে এটা নিয়ে একটু বেশি গসিপ হয়। তাছাড়া ওভাবে আসলে ওভাবে কথা হয় না ওরকম। ওকে, সেই জায়গাটা আমরা তাহলে বুঝলাম যে ঠিক আছে, এই জায়গাটাতে ম্যাচ পিপলের মতো না যে আমার উনি এটা করেছে তো আমার উনি এটা করেছে। মুশফিক ভাই, আপনার ব্যাটিং পার্টনারদেরকে নিয়ে যদি কথা বলি, তিনজনকে নিয়ে যদি আমি জিজ্ঞেস করি, তামিম ভাই দিয়ে শুরু করব, সাকিব ভাই, রিয়াদ ভাই, আপনি কিভাবে তাদেরকে রেট করেন বা আপনি কতটুকু কমফোর্টেবল ফিল করেন তাদের ব্যাপারে যদি কিছু বলতে চান? না, অবভিয়াসলি আমার কাছে মনে হয় আমি যে সময় খেলা শুরু করেছি তার এখন পর্যন্ত সো ফার আই হ্যাড সাম গ্রেট ব্যাটিং পার্টনার্স টু বি অনেস্ট। আর যেটা বললেন যে তামিম, হি ইজ আনবিলিভেবল। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটিং হিস্ট্রিতে ও যে রেকর্ডটা করে গিয়েছে এখন পর্যন্ত ম্যাক্সিমাম কোনো প্লেয়ার ওর ধারে কাছেও যেতে পারে না। এবং আমার মনে হয় যে বাংলাদেশকে যেটা জানেন যে আপনি নতুন বলে খেলাটা সবচেয়ে চ্যালেঞ্জিং, সেটা যে কোনো ফর্মেটে, T20, টেস্ট বলেন, ওয়ানডে, এবং সেই জায়গাটায় সে যে সাবলীলভাবে এবং ড্রেসিং রুমকে একটা যে কামনেস দেওয়া যে হ্যাঁ আই এম হেয়ার টু ফাইট, বা দের ইজ নাথিং ইম্পসিবল দ্যাট ইউ ক্যান নট ডু ইট দ্য আদার ব্যাটসম্যান। তো আমার মনে হয় যে সেই জায়গাটা থেকে ইজ দ্য ফাইনেস্ট, এবং আবার নেক্সটে কেউ আসবে কিনা ইটস রিয়েলি বলা অনেক ডিফিকাল্ট। তো আই হ্যাড সাম গ্রেট মোমেন্টস অ্যান্ড গ্রেট পার্টনারশিপ উইথ হিম অ্যাজ ওয়েল, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যে যে পজিশনে খেলেছি ওখানে আমার ইমিডিয়েট উপরে বা নিচে সাকিব আর রিয়াদ ভাই খেলতো, তো আই হ্যাড সাম গ্রেট মেমোরিজ অ্যাজ ওয়েল। সো সাকিবও অনেক অ্যাটাকিং একটা প্লেয়ার ছিল, এবং আমি নো ডাউট সর্বকালের সেরা প্লেয়ার বাংলাদেশের। এবং এরকম স্পেশালি আমার জন্য যারা একটু অ্যাটাক প্লেয়ার তাদের সাথে আমার পার্টনারশিপটা আরও ডিফারেন্ট হতো, কারণ তারা হয়তো বা অন্য স্ট্রাইক রেটে খেলতো, আমি একটু ডিফারেন্টলি খেলতাম। তো এই ম্যাচআপগুলো আমাদের খুব, এবং এই আমাদের দুজন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল, যেটা কিনা টিমের জন্য খুব হেলদি একটা কম্পিটিশন হতো। আর রিয়াদ ভাই যেটা বলবো যে স্বাভাবিক যে স্পেশালি উনি ফিনিশিং রোলে থাকতো, তো ফিনিশিংয়ে যে কনসিস্টেন্সিটা দরকার ছিল বাংলাদেশ টিমে, তো সেটা উনি করিয়েছেন। এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে তাকে যখন আবার নতুন আরেকটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল নাম্বার 4-এ এসে খেলার জন্য, সেটাও তিনি করিয়েছেন। তো এমনই অবশ্যই এই তিনজন যেটা বললেন ডেফিনেটলি দে আর রাইট আপ দেয়ার। বাট তারপরও এখন যারা রিসেন্ট কয়েকজনের সাথে আমার আলহামদুলিল্লাহ খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং খুব ভালো পার্টনারশিপও হয়েছে, যেরকম লিটন আছে, শান্ত আছে, ইভেন মমিনুল ইন টেস্ট ক্রিকেট। তো সেদিক থেকে আমি বলবো যে দে আর আউটস্ট্যান্ডিং। বোলার এবং উইকেট কিপারের একটা কিন্তু রিলেশন থাকে, কিছু কোড ল্যাঙ্গুয়েজ থাকে, কিছু সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। সাকিব ভাইয়ের সাথে আপনার এরকম কোনো সাইন ল্যাঙ্গুয়েজ থাকতো? খুব একটু কম থাকতো, কারণ সাকিবের দেখা যেত যে ম্যাক্সিমাম আমরা আন্ডার-15 থেকে, সত্যি কথা বলতে আমি, তামিম আর সাকিব আমরা অলমোস্ট 25-30 বছর ধরে একজন একজনকে চিনি। তো আমাদের দেখা যায় যে জাস্ট চোখের একটা ইশারায় আমরা, ইভেন ব্যাটিংয়ে এমনও হয়েছে যে আমরা কোনোদিনও কলই দিই নাই, জাস্ট চোখের থেকে দেখা হলে আমরা ইয়েস বা নো, মানে 2 রান বা 1 রান এমনি হয়ে গেছে। তো ওরকম করে ছিল না, বাট কিছু ছিল যে আমরা যদি একটু কিছু ডিফারেন্ট প্ল্যানিং করি, যেরকম একটা হয়তো বা আর্ম বল করতে পারি ডাউন দ্য লেগ কাউকে স্ট্যাম্পিং করার জন্য, বা একটা আর্ম বল করতে পারি যে কেউ হয়তো ডাউন দ্য গেট আসতেছে ফ্রিকুয়েন্টলি, সো দ্যাট ও একটা ওয়াইড ডাউন অফ সাইডে ওয়াইড করবে, সো দ্যাট আমি যেন ওটা গ্র্যাব করে করতে পারি। তো এরকম কিছু থাকে যেটা মানে অন দ্য পার্টিকুলার সিচুয়েশন হয়, বাট নর্মালি ওরকম তেমন কোনো ইয়ে থাকে না। ভাবে মুশফিক ভাই যখন 3 ফরম্যাটের ক্রিকেটটাই খেলতেন, তো ম্যাক্সিমাম টাইম তো টিমমেটদের সঙ্গে থাকতে হতো। এই যে আন্ডারস্ট্যান্ডিং এর কথাগুলো যেগুলো বলছিলেন যে 25-30 বছরের আন্ডারস্ট্যান্ডিং, কখনো কি আপনার কাছে এরকম মনে হয়েছে যে আমি মেহমান, মানে বাকিরা ফ্যামিলি, বা আমি এক্সটেন্ডেড ফ্যামিলি, এরকম মনে হয়েছে? হ্যাঁ, তখন তো 3 ফরম্যাট খেললে তো ওদের মানে বাসায় থাকা কম হতো, বেশিরভাগ টাইমই তো টিম হোটেলেই থাকতো। জি। তো আমরাও যেতাম অবশ্য, তখন সাথেই থাকতাম। ওরা খুব এনজয় করতো ওই টাইমটা, যখন ওরা মানে 5 জন একসাথে ছিল, তখন আমরাও খুব এনজয় করতাম। এনভায়রনমেন্টে অন্যরকম ছিল, স্পেশালি 2015 থেকে 19, মানে এই 4টা হ্যাঁ, বছর 15 এর ওয়ার্ল্ড কাপটা যেটা ছিল খুবই, মানে আমার এখনো মেমোরেবল। আমরা একসাথে বাসে ট্রাভেলিং করা, সব মাশরাফি ভাই, তামিম ভাই, সাকিব ভাই, এরা সবাই খুব এনজয় করতো বাসে। ইভেন রুবেল, তাসকিন, ওরা ছিল জাস্ট ইয়াং, এবং মানে উই হ্যাড সাম অ্যামেজিং মেমোরিজ টু বি অনেস্ট। কারণ ইংল্যান্ডে আপনার তো আপনি গেলে ওখানে হচ্ছে বাস ড্রাইভিং, তো 3-4 আওয়ার্স একটা ভেন্যু থেকে আরেকটা ভেন্যু, তো উই হ্যাড এ গ্রেট টাইম দেয়ার। মুশফিক ভাই, আমি যদি ওই সময়টার কথাটা বলি 15 থেকে 19, সোশ্যাল মিডিয়ার এতটা টক্সিসিটিও ছিল না, এবং আমরা যখন পত্রিকার পাতায় আপনাদের ছবি দেখতাম, একই রুমে হয়তো বা আপনারা 5 জন বসে আছেন, আড্ডা দিচ্ছেন,
আমাদের কাছে মনে হতো আমাদের পরিবারেরই কেউ হয়তো বা এখানে একসঙ্গে আড্ডা দিচ্ছে, আমরাও সেটাকে ফিল করতে পারতাম, টু বি ভেরি অনেস্ট। এখন তো সোশ্যাল মিডিয়া অনেক নেগেটিভিটি, অনেক টক্সিসিটি ছড়ানোর জায়গা বা অনেক কিছু। ইন দ্য মিন টাইম হয়তো বা 2023-24 সালের দিকে একটা স্টেটমেন্ট মিডিয়াতে অনেক বেশি মাত্রায় কথাবার্তা হলো যে রিলেশনশিপ বিটুইন সাকিব আল হাসান অ্যান্ড তামিম ইকবাল, বাট ইনস্পাইট অফ দ্যাট তারা প্রফেশনাল বিষয়টাকে হ্যান্ডেল করে গেছে। যদি মুশফিক ভাই বলা যায় একটা বিষয়, সেটা আমি কোয়েশ্চেনটা এইভাবে করতে চাই যে ডেফিনেটলি এটা তাদের পার্সোনাল ব্যাপার, তাদের কোনো কারণে হয়তো বা তাদের মধ্যে মনোমালিন্য বা যাই থাকুক না কেন, আপনারা অন্য টিমমেট যারা, কখনো কি সেটাকে সর্ট আউট করার চেষ্টা করেছেন, বা কখনো কি মনে হয়েছে যে এই বিষয়টা সর্ট আউট করা দরকার, বা কোনো অ্যাটেম্প কি কখনো নিয়েছেন আপনারা? না, আমি যতদূর আমার কাছে এসেছে আমি চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে তামিমের দিক থেকেও যথেষ্টবার চেষ্টা করেছি, এবং সুজন ভাই যখন টিম ডিরেক্টর হিসেবে ছিলেন ফর দ্য লং টাইম, উনিও সেভারাল টাইম চেষ্টা করেছেন। বাট যেটা বললেন, সাম পার্সোনাল ইস্যুস, ইটস রিয়েলি বিয়ন্ড ক্রিকেট, আর একটু ডিফারেন্ট থাকে। তো সেদিক থেকে আমি মনে করি যে যতই আপনি ক্লোজ হন না কেন কারো, বাট দ্যার ইজ এ সার্টেন ব্যারিয়ার দ্যাট ইউ ক্যান নট ক্রস। সো আমি মনে হয় যে ওদের হয়তো বা কোনো একটা ডিফারেন্ট ইস্যুস ছিল যেটা কিনা, বাট যেটা আপনি বললেন যে বিং এ প্রফেশনাল, কোনো দিনও এটা আমরা মাঠে কোনো ইম্প্যাক্ট দেখিনি। ইভেন যারা যখন দুইজনে ব্যাটিং করতো এক্স্যাক্টলি South উইকেটে, Africa's সাথে last এক্স্যাক্টলি match-টাও। আমরা যেটা বললেন যে তামিম তখন 50 করলো, সাকিবও তখন অলমোস্ট ব্যাটিং করছিল একসাথে। তো উই হ্যাড নেভার, মানে আমাদের ড্রেসিং রুম বলেন, ইভেন প্র্যাকটিস সেশন বলেন, এভরিথিং ওয়াজ ফাইন, এভরিথিং ওয়াজ ফাইন। ভাবে আমরা যারা ক্রিকেটিং ফ্র্যাটার্নিটিতে কাজ করি, আমাদের কাছেও লোকজন এসে জিজ্ঞেস করে বিভিন্ন কিউরিওসিটি বশত, এইটার ঘটনাটা কি, ওইটার ঘটনাটা কি, এর মধ্যে এইটার কারণটা কি, এটা জিজ্ঞেস করে, এবং আমাদের সেটা ফেস করতে আমরা হয়তো প্রফেশনাল ঠিক করি। আপনাদেরকে কখন এগুলো ফেস করতে হয় যে টিমের ইনসাইটস আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করে, কোনো আত্মীয় স্বজন হয়তো বা কোনো ফ্রেন্ডস এরকম কিউরিওসিটি বশত জিজ্ঞেস করে, এরকম তখন না হ্যান্ডেল করতে গিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়, এরকম হয়? হয়, এরকম হয়। কারণ দেখা যায় যে বাইরের মানুষ তো ভাবে যে আমরা অনেক কিছু জানি, জি, জি। যদিও জানি না, কিন্তু তখন হয়তো বা জানি বা জানি না এরকম করে অ্যান্সার দিয়ে দিতে হয় আর কি। এবং ইটস ভেরি ডিফিকাল্ট। টিকেটের আবদার কিভাবে সামলান? কারণ ডেফিনেটলি একটা ম্যাচ যখন হয় বা বিপিএল এর ফাইনাল যখন হয়, তখন তো মনে হয় 1000টা 2000টা টিকেটের। না, এটা ঠিক, এটাও ঠিকই বলেছেন, কারণ বিকজ আমি বিলং করি জয়েন্ট ফ্যামিলি থেকে, তো আমার ফ্যামিলিটা অনেক বড়। তারপরে আমার ওর ফ্যামিলি আছে, দেন আমার ফ্রেন্ড সার্কেল আছে, বড় ভাই ছোট ভাই অনেক আছে। তো দেশে খেলা হলে খুবই জ্বালাই থাকি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্বাভাবিক তাদেরও একটা মোমেন্ট থাকে, একটা সেলিব্রেশন করার বা একটা পার্ট নেওয়ার। তো মানে অ্যাটলিস্ট গিয়ে মাঠে ওই ফিলটা নেওয়ার, যে খেলা দেখার। তো সেই থেকে বলবো যে সো ফার ইটস ম্যানেজেবল, বাট যখন দেশে খেলা হয় স্পেশালি এটা একটু অনেক সময় ম্যানেজ করতে একটু কষ্ট হয়, বাট এটা সো ফার ইটস অন্যরকম ফাইন। একটা মজা। মুশফিক ভাই, একটু যদি টেকনিক্যালি আপনাকে জিজ্ঞেস করি, কয়েকজনের নাম বলবো, সেটা হচ্ছে হু প্লেস দ্য পুল শট ভেরি ওয়েল, লিটন কুমার দাস আর হাবিবুল বাশার সুমন? Both are very good, to be honest, but Litton is far better. লিটন কুমার দাস আর তামিম ইকবাল? Litton. লিটন কুমার দাস আর আফতাব আহমেদ? Litton. লিটন কুমার দাস আর মোহাম্মদ আশরাফুল? In his prime time, definitely Ashraful bhai. মোহাম্মদ আশরাফুল আর মুশফিকুর রহিম? Ashraful bhai. মোহাম্মদ আশরাফুল আর সাকিব আল হাসান? Ashraful bhai. ওকে, তাহলে পুল শটের উইনারটা বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ আশরাফুল ভাই। ভাবি, মুশফিক ভাই ব্যতীত অন্য কোনো ক্রিকেটার এমন আছে আপনার ফেভারিট, যে যিনি হয়তো বা ব্যাটিং করছেন আপনি খুব অ্যাটেনশন নিয়ে দেখছেন এরকম? Riyad bhai. হ্যাঁ, রিয়াদ ভাইটা তো দেখাই হয় জি। অনেক আগে থেকেই। তাছাড়াও মিরাজ ভাই যখন থাকে তখন দেখা হয় বেশি। সবারটাই ভালো করেই দেখা হয়, কারণ আসলে অ্যাজ আ টিম কারোটা আলাদা করে ওইভাবে ইয়ে করা হয় না, সবারটাই ভালো চাই আর কি। ডেফিনেটলি, যে কারণ এই পুরোটাই তো আসলে একটা পরিবার, এবং সেটাকে মিলে বাংলাদেশের ক্রিকেট। এবং বাংলাদেশের ক্রিকেটে মুশফিকও অনেকগুলো অর্জন আছে। আমি যদি সেই অর্জনগুলো, যদিও অলদো আমরা এখন পর্যন্ত হয়তো বা ফ্যান্সদের এক্সপেকটেশনটা পুরোপুরি পূর্ণ করতে পারি না, তাও আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনাকে যদি একটা বেছে নিতে বলা হয়, আমি কয়েকটা বলবো আপনাকে। আইসিসি ট্রফি জয় 97-এ, 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারানো, এই দুইটার মধ্যে বললে কোনটাকে আপনি বলবেন যে বেটার অ্যাচিভমেন্ট বাংলাদেশের? না, 97 না জিতলে তো আসলে 99-এ খেলাটা হতো না আর কি, ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেটই করা হতো না। বাট অবভিয়াসলি বড় যদি জয় বলেন, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিগেস্ট জয় 99 ওয়ার্ল্ড কাপ। 99 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে হারানো নাকি 15 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারানো? ডেফিনেটলি ইংল্যান্ডকে হারানো, কারণ তাদেরকে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ করে দেওয়া, এটা ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট। 15 ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে হারানো নাকি কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো?
অবভিয়াসলি কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো। কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারানো নাকি 2007-এ ইন্ডিয়াকে হারানো? আপনি এটার পার্ট ছিলেন। নো ডাউট ইন্ডিয়াকে হারানো, এনি টাইম এনি ডে এনিওয়্যার। তাহলে আমি কি পরের কোশ্চেনগুলো করবো? আচ্ছা তাও করি। ইন্ডিয়াকে 2007-এ হারানো আর 17 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল যাওয়া? না, অবভিয়াসলি দ্যাটস এ হিউজ রেজাল্ট। অবভিয়াসলি 2017-র সেমিফাইনালে যাওয়া। 2017-র সেমিফাইনালে যাওয়া, 17-র সেমিফাইনালে যাওয়া নাকি মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জেতা? অবভিয়াসলি মাউন্ট মাঙ্গানুইতে টেস্ট। ওকে, মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জেতা। মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জেতা লাস্ট, মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জেতা আর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়া, অ্যাচিভমেন্ট যদি বলি বাংলাদেশ ক্রিকেটার। না, অবভিয়াসলি আপনার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইটস হিউজ। এটা ওয়ার্ল্ড কাপ জিতা, সেটা আপনার যে লেভেলেই হোক না কেন, আর বাংলাদেশের কনসেপ্টে এটা সবচেয়ে প্রথম, তো আমি মনে করি এটা অবশ্যই ইট শুড বি রাইট আপ দেয়ার। সো এই জায়গাটাতে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়াটাই এই জায়গাটায় চ্যাম্পিয়ন। এবং আকবর আলী, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, তানজিম সাকিব অনেকেই খেলছেন এখন ন্যাশনাল টিমে। প্রত্যেককে অবশ্যই প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতার জায়গাটা প্রকাশ করছি। ভাবি, বাংলাদেশ ক্রিকেটের এমন কোনো অর্জন আছে যেটা যখন ঘটছে আপনার কাছে তখন মনে হচ্ছিল যে আচ্ছা এই জায়গাটা যদি মুশফিক থাকতো থিংস উড হ্যাভ বিন মোর ফ্যাসিনেটিং ফর ইউ? এরকম কোনো ইনসিডেন্ট কি মনে পড়ে যে হয়তো এই উইনটা হচ্ছে বাংলাদেশের, বাট মুশফিক ভাই ওই সময়টা ক্রিজে নাই, বা আপনার কাছে মনে হচ্ছিল যে এই টাইমটা মুশফিক থাকলে হয়তো বা এটা একটু ফ্যাসিনেটিং হতো? এরকম কোনো আছে? না, এরকম মনে পড়ে না। না। ওকে, তার মানে বাংলাদেশ ক্রিকেটের সকল অর্জনেই ভাবি আসলে সেই জায়গাটা অনেক বেশি মাত্রায় স্যাটিসফাইড। মুশফিক ভাই, যদি জিজ্ঞেস করি যে হু ওয়াজ ডিফিকাল্ট টু ফেস, প্রাইম মাশরাফি বিন মুর্তজা অর প্রাইম মোস্তাফিজুর রহমান? আমি মাশরাফি ভাইকে প্রথম দেখেছিলাম যখন আমি বিকেএসপিতে বল বয় ছিলাম। আমি বিকেএসপিতে 2000 সালে ভর্তি হই, তখন মাশরাফি ভাই ওনার আন্ডার-19-এর একটা ট্যুরে এসেছিল। তখন মাশরাফি ভাই ওয়াজ রিয়েলি কুইক, রিয়েলি কুইক। আমার এখনো মনে আছে বিকেএসপি 2 নম্বর যেটা ভিতরের মাঠ তখন ছিল, তো আমরা বল বয় হিসেবে ছিলাম। তখন আন্ডার-17 একটা এশিয়া কাপ ছিল, তো তখন মাশরাফি ভাই বোলিং করতো, বিশাল রান আপ, আর পেসও তখন অলমোস্ট 140+। তো তখন আমার খেলা হয় নাই, বাট উনি যখন ন্যাশনাল টিমে খেলতেন তখন তো ওনার ইনজুরির কারণে পেসটা অনেক কাট ডাউন হয়েছে। বাট ফিজ ওয়াজ রিয়েলি লিথাল। আমি মনে করি ওর পেস না, বাট যদি কেউ ওকে রান করতে চায় ইটস ভেরি ডিফিকাল্ট, স্পেশালি ফর এ রাইট হ্যান্ডার ব্যাটসম্যান। আপনার কাছে কি মনে হয় মুস্তাফিজের প্রাইম টাইম কোনটা? সেই 15-16 সময়টা প্রাইম টাইম নাকি এখনকার টাইমটা প্রাইম টাইম? আমি দুইভাবে দেখতে চাই। আপনি যদি মনে করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা আসলে এমন একটা জিনিস, আপনি যখন আসবেন অনেকের জন্য প্রথম 1-1.5 বছর খুব ইজিয়ার হয়ে যায়, আবার যখন সে সবার ডাটা অ্যানালাইসিসের ভিতরে চলে আসে তারপরে চ্যালেঞ্জটা আসলে শুরু হয়। তো আমার মনে হয় যে মুস্তাফিজের ট্রানজ্যাকশনটা খুব ভালো মতো শুরু হয়েছে। মানে প্রথমে যেটা ছিল হি ওয়াজ রিয়েলি বাট তারপরে যখন ওর অপারেশনের পরে এখন আবার ও যখন ম্যাচিউরড হয়ে এখন যেটা করছে ইটস টোটালি ডিফারেন্ট। এখন মনে করি যে ও যে জায়গায় আছে এখান থেকে আরও ভালো করার ওর স্কোপ আছে, এবং আমি মনে করি হি ইজ দ্য লিডার নাও। ওকে, ভাবে মুশফিক ভাই কতটা স্টুডিয়াস? আমরা জানি যে মুশফিক ভাই পড়াশোনাটাও খুব ভালো করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডির একটা কথা আমরা শুনেছিলাম, বাট আমরা জানি না যে আসলে পিএইচডির কি অবস্থা। বাট আপনি মুশফিক ভাইকে কতটুকু স্টুডিয়াস দেখেছেন? ও যে সেক্টরে যায় সেখানেই সিরিয়াস। ও পিএইচডির যেটা এমফিল ছিল না, হ্যাঁ, MPhil শেষ এমফিলের এক্সামটা দিয়েছে। ওই এক্সামে ও হয়তো রুমের দরজা টরজা লাগে, কাউকে আমি চিনি না, এখন আমার পরীক্ষা, সো পড়তে হবে, সকাল থেকে স্টার্ট, সারাদিন ওভাবে পড়ালেখা করলো। তো এরকমই, মানে ও সব বিষয়ে খুব সিরিয়াস। আর তার আগে যে ও মানে অ্যাজ আ স্টুডেন্ট ছিল যখন, তখন আসলে আমি ছিলাম না। জি। সো আমি যতটুকু শুনেছি যে ও প্লেনে বসে পড়ছে, যখনই টাইম পাচ্ছে তখনই পড়ছে, এরকম ছিল। এবং সেটা পত্রিকার পাতায় খুব আসতো, এবং আমার মা আমাকে এই এক্সাম্পলটা দিত বকা দেওয়ার সময়, যে পত্রিকায় এসে যে মুশফিক প্লেনের ভেতর পড়াশোনা করছে, তোরা পড়াশোনা করিস নাই কেন? মুশফিক ভাই, পিএইচডির বিষয়টা যদি একটু শুনতে চাই, কোন সাবজেক্টে পিএইচডি করছেন? আমি এমফিল শেষ করেছি। আমি আসলে সাউথ এশিয়া ক্রিকেট হিস্ট্রির উপরে পিএইচডি করার ইচ্ছা আছে। এখনো আমি ওইরকম করে শুরু করতে পারি নাই, বাট আই হোপ, দেখা যাক। আমার বাসার পিএইচডিটা শেষ হলে আমি চেষ্টা করবো যে আমার পড়াশোনাটা যদি শুরু করতে পারি আমি ইনশাল্লাহ। বাট মানে আমার অনেক হোপফুল আমি ইনশাল্লাহ যে কোনো না কোনো দিন হলেও আমি যেন শেষ করতে পারি পিএইচডি। আপনাদের সঙ্গে কয়েকটা গেম খেলবো, তার আগে সর্বশেষ একটা কোয়েশ্চেন করে গেম খেলতে চাই। সেটা হচ্ছে মুশফিক ভাইয়ের ব্যাপারে মিরাজ যেরকম বললেন যে মুশফিক ভাই মিরাজকে বকা দেয় বা টিমমেটদেরকে ওই শাসনের উপর রাখে, বাসায়ও তো আমাদের একজন মামুনি আছে, মায়ান বাবা আছে, মুশফিক ভাইকে সেখানেও বকা টকা দেয়? ওর বকা দিতে হয় না, তার আগেই বাচ্চারা বুঝে যায় যে বাবা আসছে, বাচ্চারা
মানে স্ট্রিক্ট, তখন কোনো দুষ্টামি সেরকম করবেও না। আর হচ্ছে যদি করেও তাহলে হচ্ছে গিয়ে মানে একবার একটা বললেই ওরা ঠিক হয়ে যাচ্ছে, কারণ ওকে একটু ভয় পায় আর কি। আমি যেহেতু সারাদিন বাসায় থাকি, অলওয়েজ বলতে থাকি আমার ভ্যালুটা কম, আর বাবা আসলে দুইজন বাবার পেছনেই সব সময়, আমার ভ্যালু কম তখন। মুশফিক ভাই, এই রিলেশনশিপটা নিয়ে কি কিছু বলবেন? দুইজন আছে আল্লাহর রহমতে, তাদের সঙ্গে বন্ডিংটাও আপনাদের বেশ মাশাআল্লাহ ভালো, বাট ওই যে আপনি যে ওই কড়া বাবার ইমেজটা কি আপনি নিয়ে আছেন এখন? না, টু ব্যাস এরকম না। আমি মনে করি আই এম রিয়েলি ব্লেসড। আর আমি মনে করি শুধু ও আসার পর থেকে, তারপরে আমার যখন বড় ছেলে হয়, আমার মানে ছেলে আর মেয়ে দুটো হয়, আমি মনে করি যে এটা আমার ক্রিকেটের লাইফের উপরে অনেক ম্যাচুরিটি আমার নিজের ভিতরেও ডিফারেন্ট চেঞ্জ এসেছে, যেটা আমি নিজেও ফিল করেছি। আমি মাছ মোর কামা, এবং আমি মনে করি যে যেটা বললেন যে অনেক সময় খারাপ সময় যখন যাই, তখন বাসায় এসে বাচ্চাদের সাথে খেলি বা বাচ্চাদের সাথে স্পেন্ড করি, আমার ওয়াইফের সাথে স্পেন্ড করি, তো ইটস মোর রিফ্রেশিং। দেন ওটা ভুলে গিয়ে দেন আই ক্যান রিস্টার্ট এগেইন। তো আমি মনে করি এটাও আমার জন্য অন্যরকম একটা ব্লেসড। সো আই রিয়েলি ব্লেসড অন দ্যাট। সোশ্যাল মিডিয়া থেকে কয়েকটা কোয়েশ্চেন একটু নিতে চাই একজন, কারণ না নিলেই আসলে হয় না, কারণ ফ্যান্সদের অনেক কোয়েরির জায়গা থাকে। খুলনা থেকে জহির যেমনটা জানতে চেয়েছেন যে জীবনে ক্রিকেট মাঠে কোন ভুল করার পর মুশফিক ভাই নিজেকে সব থেকে বেশি দুষেছেন? এরকম কোন ইনসিডেন্ট কি আপনার আছে যে নিজেকে আপনি সবচেয়ে বেশি রেসপন্সিবল মনে করেছেন? না, যেটা বললেন কিছুক্ষণ আগে যে ইন্ডিয়ার সাথে ওই ইনসিডেন্টটা মানে হওয়ার পরে, যেটা আমি বললাম যে আই ওয়াজ দ্য মেইন কালপ্রিট, তো এটা খুবই খারাপ লেগেছিল। আর এরপরে চেষ্টা করেছি ওই রকম সিচুয়েশনে থাকতে যেন ওভারকাম করতে পারি, সেটা করেছি, সেই জন্য আবার ভালো লেগেছে। ভাবির কাছে চিটাগাং থেকে সামিহা জানতে চেয়েছেন যে মুশফিক ভাই যখন অ্যাংরি সেলিব্রেশন করেন, যে ট্রেনটা থাকে যে অ্যাংরি সেলিব্রেশনের, এইটার পরে আপনার রিয়াকশনটা কি থাকে? ভাই বাসায় আসলে পরে কখনো ভাইকে বলেন যে এই সেলিব্রেশনটা কেন করলা? বলা হয়। ইন রিসেন্ট টাইমসে কোনো ইনসিডেন্ট বলতে পারবেন যেখানে আপনি বলেছেন যে এই সেলিব্রেশনটা কেন করলা? সেলিব্রেশন ওই নাগিন ডান্সের সময় বলা হয়েছে যে এত অ্যাগ্রেসিভ না হলেও পারতা, এই আর কি। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা বগুড়া থেকে ফাহিম যেমনটা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে মুশফিক ভাই সোশ্যাল মিডিয়ার ট্রলিং, ক্রিটিসিজম, গণমাধ্যমের ক্রিটিসিজম, এগুলোকে আপনি আসলে হ্যান্ডেল কিভাবে করেন, বা আদৌ পারেন কিনা হ্যান্ডেল করতে? না, অবভিয়াসলি দেখেন এখন স্বাভাবিক, আগে একটা সময় ডিফারেন্ট যুগ ছিল, এখন একটা ডিফারেন্ট ট্রেন্ড। তো বাট যেটা আমি কন্ট্রোল আমার ভিতরে আছে, সেটা আই ক্যান অনলি কন্ট্রোল। তো আমার মনে হয় যে এগুলো সব সময় হবে, আপনি ভালো কাজেও মানুষ বলবে, আপনার সমালোচনাও করবে, বাট অ্যাট দ্য সেম টাইম দের শুড বি এ ব্যারিয়ার। এবং আমার মনে হয় যে গঠনমূলক সমালোচনা যখন হবে, এটা যে কারোর জন্যই ভালো, বাট সামটাইমস হয়তো বা এটা একটু মানে মাত্রাটা ছাড়িয়ে যায়, স্পেশালি আমাদের দিক থেকে অনেক সময় ফ্যামিলিকেও অ্যাটাক করা হয়, তো হুইচ ইজ নট ট্রু, মানে ঠিক না। তো সেক্ষেত্রে বলবো যে যেটা আমি বলে যাই, এটা আমার কন্ট্রোলে না, তো এটা নিয়ে আসলে বেশি চিন্তা করেও লাভ নেই। আমার কাজ যেটা, সেটা নিয়ে আমি বেশি ফোকাস থাকার চেষ্টা করি, এবং একদিক দিয়ে এটাও আবার ম্যাক্সিমাম সময়টা আমি চিন্তা করি যে হয়তো বা আমি ওই একটা ইন্ডিভিজুয়াল, আল্লাহ আমাকে সেই দায়িত্ব দিয়েছে যেখানে কিনা হয়তো বা আমাকে নিয়ে মানুষ দুই চারটা কথা বলারও সুযোগ পাচ্ছে, তো হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন। ভাবি, রিলেভেন্ট একটা কোয়েশ্চেন রংপুর থেকে অমি, তিনি জানতে চেয়েছেন যে সোশ্যাল মিডিয়া ট্রলিং হলে মুশফিক ভাই আগে আপসেট হয় নাকি আপনি আগে আপসেট হন? আমি বোধহয় আমি হই। এবং ডেফিনেটলি দ্যাটস মানে এই বিষয়টা খুবই আন্ডারস্ট্যান্ড করার মতো, কারণটা হচ্ছে যে যারা হয়তো বা পাবলিক ফিগার হিসেবে কাজ করছেন, তাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে, তারাও হয়তো বা সেই বিষয়টা দেখছেন। সো এই জায়গাটাতে একটা রিকোয়েস্ট, আমি জানি না রিকোয়েস্ট করে মুশফিক ভাই কতটুকু আসলে লাভ হয়। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা কাজ করছেন, তাদের প্রফেশনে কাজ করার চেষ্টা করছেন, প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি প্রফেশনাল লাইফে ভুল হয়। আমরা সমালোচনার জায়গাটা যখন অনেক বেশি মাত্রায় একজনকে ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাটাক সেন্ট্রিক হয়ে যায়, সেটা ওই ফ্যামিলিটার উপর আসলে অনেক বেশি মাত্রায় ইম্প্যাক্ট করে। আশেপাশের যারা থাকেন, হয়তো বা যিনি পাবলিক ফিগার তিনি পাবলিক ফিগার, কিন্তু ফ্যামিলি মেম্বাররা তো হয়তো বা পাবলিক ফিগার না। সো ওই জায়গাটা আমার মনে হয় সবারই একটা সচেতনতার জায়গাটা আছে। মুশফিক ভাই, নেক্সট কোয়েশ্চেনটা যেটা আছে ওইটা না করলেই ভালো। না করলেই ভালো, তারপরে করি মুশফিক ভাই। জি জি, ওকে, আচ্ছা, আমি কিন্তু করি না মুশফিক ভাই, আল্লাহর কসম, এটা আমার কোয়েশ্চেন না, এখানে লেখা। রাজশাহী থেকে মিম জানতে চেয়েছেন, ক্রিকেটাররা শ্যাডো প্র্যাকটিস করেন, মুশফিক ভাই কি কখনো বাসায় তার ব্যাটিং টেকনিক নিয়ে আয়নার সামনে শ্যাডো প্র্যাকটিস করেন? আমি কোয়েশ্চেন করিনি মুশফিক ভাই। না না না, করি তো অবভিয়াসলি। আমি করেছি এর অনেক আগেও, আর এখনো করি। আর এখন তো বাচ্চাদের সাথে বাসায় ক্রিকেট খেলতে হয়, তো ওখানেও এখনো ক্রিকেট খেলি।
ওকে, লাস্ট কোয়েশ্চেন ভাবির জন্য, রংপুর থেকে ঐশী জিজ্ঞেস করেছেন, কখনো কি এরকম হয় মুশফিক ভাই ফ্যামিলি ডিনারে গিয়ে ক্রিকেট অ্যানালাইসিস শুরু করে দিয়েছেন বা কনভারসেশন ক্রিকেট নিয়ে হচ্ছে, আপনি খুব বিরক্ত হচ্ছেন? অ্যানালাইসিস না করলেও ফোনের মধ্যে অলওয়েজই ক্রিকেট কোনো ম্যাচ দেখতে থাকে, অলওয়েজই ক্রিকেট নিয়ে আছে। মুশফিক ভাই, আপনার নিজের কোন ইনিংসটা আপনি সব থেকে বারবার দেখেন ইউটিউবে? বেশ কয়েকটাই দেখি, টু বি অনেস্ট, একটাই ইনিংস পার্টিকুলার এরকম না, বাট আমি চেষ্টা করি একটু মানে নিজের টেকনিক্যাল কিছু রিলেট করে দেখার। সো লাস্ট, কারণ নিজের অজান্তে অনেক কিছু অনেক সময় চেঞ্জ হয়ে যায়, অনেক সময় ব্যাকলিপ, অনেক সময় ফুটওয়ার্ক, বা অনেক সময় গ্রিপ চেঞ্জ হয়ে যায়, তো সেটা যেন রিফ্লেক্ট না হয়, অন্যান্য আমার প্রবলেম না হয় এটার জন্য। বাট আমার ম্যাক্সিমাম টাইমে আমি টেস্ট ইনিংসগুলো দেখার চেষ্টা করি। টেস্ট ইনিংসগুলো দেখার চেষ্টা করেন। আমরা রিসেন্টলি একটা ইন্টারভিউ পড়েছিলাম, আপনার দাদা দাদি নানা নানির কথা আপনি বলেছেন, তারা আপনার ক্রিকেটের অনেক ভক্ত ছিলেন, তারা আপনাকে অনেক বেশি মাত্রায় অ্যাপ্রিসিয়েট করতেন। শেষে তাদের জন্য কিছু বলতে চান, তাদের ব্যাপারে কিছু বলতে চান? না, তাদের ব্যাপারে আমি মনে করি যে যেটা বললাম যে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো দাদা দাদি নানা নানি আমাদের শুধু আমি না, আমাদের যারা গ্র্যান্ড চিলড্রেন তাদের ছিল, সবাইকে এক চোখে দেখতেন। এবং যখন স্পেশালি আমি একটা পর্যায়ে এসেছি ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, তো তারা অনেক প্রাউড ফিল করেছেন এবং সবসময় এটাই চাইতেন। আর আমার নানা তো একসময় এমনও ছিলেন যে তার কাজের ব্যস্ততা ছাড়া আর কোনো, শুধু সারাদিন টিভিতে বসে সেই প্রথম বল থেকে শুরু করে মানে লাস্ট বল পর্যন্ত, এবং ইভেন আমাকে এমনও বলতো যে ভাই এইভাবে খেলবা ওইভাবে খেলবা না। তো মানে এই বয়সে এসে তারা যে এটা এনজয় করতো এবং তার নাতি যে খেলছে বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেটা দেখে যেতে পেরেছে, তো এটা আমি মনে করি আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং ছিল। এবং শুধু আমার না, আমি যেটা বললাম যে আমার অন্যান্য কাজিনস যারা আছে, আমার ভাই বোন, সবার জন্য তাদের দোয়াটা সবসময় ছিল, এবং আমি শিওর যে তারা উপরে যেখানেই আছেন ভালো আছেন এবং তাদের দোয়া আমাদের উপর সবসময় থাকবে। মুশফিক ভাই, লাস্টলি ঈদের সময়টা চলছে, আপনি যদি প্রথমে আপনার কাছ থেকে শুনবো, দেন ভাবির কাছ থেকে শুনবো, আমরা বিদায় নেব। দেশবাসীর জন্য যদি কোনো কিছু বলতে চান আপনি, ঈদের সময়টা চলছে, সব কিছু মিলিয়ে, ডেফিনেটলি সবসময় তো দর্শকদের সুযোগটা হয় না আপনাকে এইভাবে একদম বা ইনসাইড স্টোরিগুলো জানার, কিছু যদি আপনি বলতে চান আপনি এই ক্যামেরার দিকে বলতে পারেন। না, সবাইকে ঈদ মোবারক। আর ঈদের আনন্দটা শুধু ফ্যামিলি না, আপনার পাড়া প্রতিবেশী এবং গরিব অসহায় মানুষ যারা আছে তাদের সবার সাথে ভাগাভাগি করে নেবেন। আর সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। ভাবি, সর্বশেষ এমন কোনো কথা কি আছে যেটা আপনি মুশফিক ভাইকে কখনো বলেন নাই কিন্তু আপনি বলতে চান, দিস ইজ দ্য অপরচুনিটি, আপনি হয়তো বলে দিতে চান, এরকম কোনো কথা কি আছে? বা মুশফিক ভাইয়ের ক্যারিয়ার হোক কিংবা তার পার্সোনাল লাইফ হোক, যে কোনো কিছু আপনি ফিল করেন কিন্তু কখনো বা বলা হয় নাই, এরকম কিছু কি বলতে চান? না, আমি অনেক বেশিরভাগ সময় কমপ্লেন করি যে ও অনেক হার্ডওয়ার্কিং ভাইয়ে, তো ওকে মানে সবসময় কমপ্লেনই করা হয় যে এত হার্ডওয়ার্ক করো, এত ইয়ে করো, এরকম। তো আজকে যেটা বলবো যে এটা ওর হার্ডওয়ার্কের জন্যই ও এত সাকসেসফুল আসলে। মানে আমি ওর লাইফে আসার আগে থেকেই ও সাকসেসফুল। সো এখানে আমি পার্সোনালি মনে করি যে আমার হয়তো বা খুব বেশি এখানে করার মতো কিছু নাই ওর জন্য। ও নিজের জন্যই নিজেই সব কিছু ক্রিয়েট করে নিছে। ওর যে ফুল ক্যারিয়ার দেখা যাচ্ছে যে বিকেএসপিতে আমার শ্বশুর শাশুড়ি তারা হয়তো বা ভর্তি করিয়ে দিয়েছে, ও চাইলেও এই জিনিসটাকে অন্যভাবেও করতে পারতো। তো ও সব ব্যাপারেই সাকসেসফুল আসলে, মানে ওর ক্যারিয়ার হোক আমাদের ব্যাপারে হোক, ও সাকসেসফুল। কারণ আমি যতটুকু সাপোর্ট ওর থেকে পাই এটা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া, যেহেতু ওদের একটা ফিক্সড শিডিউল থাকে, ওর মধ্যে থেকেও আবার আমাদেরকে টাইম দিতে হয়, তো মানে রেস্ট তো আর হয় না। তো আমরা ভাবি যে হ্যাঁ ও তো খেলেই আসছে, এখন তো আমাদেরকেই টাইম দিবে, কিন্তু ওই টাইমটা তো ওর রেস্টেরও দরকার ছিল আর কি। তো এই আর কি, থ্যাঙ্কস সব কিছুর জন্য। না, আমি লাস্টলি একটা বলতে চাই যে ও যেটা বললো যে আমি এর আগেও একবার বলেছিলাম প্রেস কনফারেন্সে, আমার 100 টেস্টের পর একটা প্রেস কনফারেন্স করেছিলাম, যে আমার এত দূর আসার পেছনে টু বি অনেস্ট অবশ্যই তো ফ্যামিলির অনেক বড় একটা অবদান থাকে, আমার বাবা মা বা আমার পরিবারের সবাই। বাট ও আমার লাইফে আসার পর থেকে ও যেভাবে ম্যানেজ করেছে, এবং যেটা আমি বললাম যে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার ফ্যামিলি, দেন ওর ফ্যামিলি, ইভেন আমার বাসার কোথায় কি লাগবে, বাজার বলেন বা কোনো মিস্ত্রি বলেন, কোনো কিছু প্রবলেম হলে, তো মানে শি ইজ 24/7 টু বি অনেস্ট। তো এবং আমার বাচ্চা কাচ্চা বলেন, তাদের মানুষ করা বা তাদের হেলথ ইস্যুস দেখা, সব কিছু। তো আসলে এক কথায় যদি বলতে চাই যে বাসায় যদি এই শান্তিটা বা এই অ্যাসিওরেন্সটা না থাকে, আপনি জীবনেও অন্য যে কোনো ডিপার্টমেন্টে, সেটা ক্রিকেট হোক, আপনার চাকরি হোক, বা যে কোনো ব্যবসা হোক, বা আপনি যেই প্রফেশনেই থাকেন না কেন, সেটা করাটা ইম্পসিবল।
তো থ্যাঙ্কস টু হার অ্যাজ ওয়েল। সেই দিক থেকে আমি মনে করি যে ও 100-র মধ্যে 200। 100-তে 200। লাস্টলি ভাবির ওই কোয়েশ্চেন থেকে আমার মাথায় আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা জিজ্ঞেস করে বিদায় নেব। মুশফিক ভাইয়ের ক্রিকেটিং ক্যারিয়ার শেষ হওয়ার পর, প্লেয়িং ক্যারিয়ার শেষ হওয়ার পর, ডেফিনেটলি ইটস হিজ ডিসিশন, তিনি সেটা কখন রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট দেবেন। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে মুশফিক ভাই এই প্রশ্ন জিজ্ঞেস করাটা খুব অবান্তর, কারণ এটা ইন্ডিভিজুয়ালের সিদ্ধান্তের জায়গা। বাট ক্রিকেটিং ক্যারিয়ার শেষ হওয়ার পর ভাবি, আপনি তাকে আসলে কোন রোলে দেখতে চান? ক্রিকেটিং অনেক রোলই আছে, কোচ থাকে, মেন্টর থাকে, অ্যাডমিনিস্ট্রেটর থাকে, আপনি কোন রোলে দেখতে চান? মানে আই গেস ও মাঠ ছাড়া থাকতে পারবে না, ব্যাট বল না ধরে থাকতে পারবে না। কারণ ও কখনোই আমার এই 12 ইয়ার্সের ম্যারিড লাইফে আমি কখনো ওকে দেখি নাই যে ও ইনজুরি হলেও ব্যাট হাতে। তো আমার মনে হয় ওই ব্যাট বল রিলেটেড যদি থাকতে পারে এটাই ওর জন্য ভালো হবে আর কি, সাইকোলজিক্যালি ভালো। ইজ ইট? মনে হয় তো তাই, এখন দেখা যাক বাকি। কারণ ও অ্যাডমিনিস্ট্রেটিভ ওভাবে পারবে না আসলে, ওরকম নিজেকে কন্ট্রোল করে ব্যাট বল ধরবো না বসে থাকা মনে হয় না পারবে। মুশফিক ভাই, বিয়ের আগের ঈদ আর বিয়ের পরের ঈদ যদি চিন্তা করি, তাহলে দুটোর কম্পেয়ার করতে চাইলে কিভাবে কম্পেয়ার করবেন? যদি একটু ক্রিকেটিক মেটাফরে জিজ্ঞেস করি। বিয়ের আগের ঈদ ফ্যামিলি বা একা একা মানে ম্যাক্সিমামই করা, বাট বিয়ের পরে ঈদ আমার ওয়াইফের সাথে করা, ওর হাতে রান্না খাইতে পারা, এটা তো অনেক বড় ব্লেসিংস। ওকে, আমি একটু ক্রিকেটিং মেটাফরে চিন্তা করছিলাম যে মুশফিক ভাই হয়তো অ্যান্সার দেবে। ভাবি, দুজনের প্রথম একসঙ্গে ঈদ যখন সেলিব্রেট করলেন, ওই সময়টা কেমন ছিল? না, বগুড়াতেই ছিল আমাদের তখন। বিয়ের পরপরই একটা কোরবানি ঈদ থাকে, জি। তো অলরেডি আমার হাতে ফুল মেহেদি দেওয়া বিয়ের জন্য, তো এইটা খুব স্পেশাল ছিল। ওই সময়টা প্রথমবার। এমন কোন সময় গেছে মুশফিক ভাই ঈদের সময়টায় আগে পরে, বা ঈদের সময়টাতে ট্যুরে আছে, ইন্টারন্যাশনাল সিরিজে আছে, আপনারা হয়তো ঈদটা সেলিব্রেট করতে পারেন নাই, এমন কোন আফসোসের জায়গা আছে? না, ওরকম ঈদে বোধহয় আমরাই চলে গিয়েছি একবার। ইংল্যান্ডে একটা ঈদ হলো না, চিটাগং গেছি, তো ওগুলো টাইমে আমরাই চলে যাই ওদের সাথে আর কি। মুশফিক ভাই, মায়ান বাবা হওয়ার পর এখন তো আমাদের আরেকজন মামুনি আছে, এরপর কি ঈদের সেলিব্রেশনের জায়গাটা কি একটু অন্যরকম হয়ে গেছে? বিশেষ করে এখন তো সালামি দেওয়ার সময়, আপনাদের আগে তো নিতেন, সো এই জায়গাটা কি মনে হয় যে একটু ডিফারেন্ট? না তা তো অবশ্যই। সালামি লাস্ট কবে নিয়েছি এটা ভুলেই গেছি, যদি জানিস এখন তো দিতেই হয়। বাট খুব এনজয় করি এই জিনিসটা, কারণ আমি যখন সালামি নিতাম আমি জানি যে এটা কত বড় একটা মানে মজার একটা জিনিস। তো সেদিক থেকে এখন যখন দেই বাচ্চাদের, বা আমি যেটা বললেন যে মায়ান বা ওরাও যখন পায়, ওদের নিজস্ব একটা মানি ব্যাগ থাকে, কালেক্ট করে, তো ওরাও অনেকগুলো কাজিন ওরা একসাথে আসে যে ভাইয়া আজকে আমার এটা, তোমার কত, এরকম। তো এই দিক থেকে খুবই মজা লাগে। ভাবে আমাদের সময় যেটা হতো, আমরা যে সালামি পেতাম আম্মা নিয়ে যেত সব সালামি, মানে এখন কি আপনিও সেটা করেন মায়ানের সাথে? না না, আমি ওদেরকে একটা ছোট ব্যাংক কিনে দিয়েছি, যে ডিজিটাল ব্যাংক, যে এটিএম এর মতো। তো ওইটাতে ওরা খুব এনজয় করে ওটাতে রাখে আর কি, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া খোলে না। খুব কিউট। ওকে, দুজনের জন্য যদি একটা ঈদ গ্রিটিং দিতে হয় কিভাবে দেবেন? মুশফিক ভাই ভাবিকে, ভাবি মুশফিক ভাইকে। মুশফিক ভাই শুরু করবেন। ঈদ মোবারক, আমি তোমাকে অনেক ভালোবাসি। লাভলি, এটাই শুনতে চাচ্ছিলাম। এবার ভাবি, মুশফিক ভাই আমি আর কি বলবো, বলেই ফেলছে, ছক্কা মেরে দিছে। এইটা না ওয়াইফরা কখনোই বলে না, এটা সবসময় হাজবেন্ডেরই বলতে হয়। বাট মুশফিক ভাই ছক্কা মেরেছেন। আমার কাছে মনে হয় যে, টু বি ভেরি অনেস্ট, আপনাদের এই ভালোবাসার জায়গাটা সবসময় অটুট থাক। লাস্ট একটা কোশ্চেন যদি ভাবি আপনাকে করি, যে আজ থেকে 10 বছর পর আপনি কেমন ঈদ পালন করতে চান? আজকে এই 2026-এ তো আমরা একভাবে ঈদ পালন করছি, ডেফিনেটলি আজ থেকে 10 বছর পর আপনি কেমন ঈদ দেখতে চান আপনাদের লাইফে? আমাদের লাইফের থেকেও বেশি মনে হয় যে আমরা পুরো পৃথিবীর সব মানুষরাই যেন সুস্থ সুন্দর থাকতে পারি, সেফ থাকতে পারি, এরকম একটা ঈদ পালন করতে চাই। কারণ ঈদ তো একটা আনন্দের জায়গা। আপনার মনের মধ্যে যদি কোনো আনসেফটির কিছু থাকে, তাহলে আসলে ওইটা ভালো লাগে না, এটাই আর কি। গ্রেট। আমার কাছে মনে হয় যে এই উইশটা একটা একদম সার্বজনীন একটা উইশ। বিডি ক্রিক টাইমের দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করব আপনারা বিডি ক্রিক টাইমের সাথে থাকবেন, এবং সকল দর্শকদেরকে আবারও ঈদ মোবারক। ভাবি এবার একটা বিডি ক্রিক টাইম দর্শকদের জন্য অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই সুস্থ সুন্দরভাবে ঈদ করেন, আমাদের জন্য দোয়া করবেন। সো মুশফিক ভাই, আমরা র্যাপ আপ করছি। আপনাদের দুজনকে ঈদের অনেক শুভেচ্ছা, এবং আমার কাছে মনে হয় যে আপনাদের সারাটা জীবন অনেক
যত্ন ভালোবাসায় কাটুক, প্রত্যেকটা ঈদ খুব ভালো কাটুক। শেষ করার আগে বিডি কুইক টাইমের তরফ থেকে ছোট্ট একটা সুভিনিয়ার আমার মনে হয় প্রথমে ভাবির হাতেই আমি তুলে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ ভাবি আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। মুশফিক ভাই অলরেডি ক্ল্যাপিংটা শুরু করেছে। মুশফিক Thank you ভাই, so much. দ্যাট ইজ ইউর গিফট থ্যাংক ইউ সো মাচ। বিডি ক্রিক টাইমের তরফ থেকে। এবং রিসেন্টলি বিডি ক্রিক টাইম তাদের 10 মিলিয়ন million ফলোয়ার কমপ্লিট করেছে। সো আমার কাছে মনে হয় দ্যাটস রিয়েলি এ গ্রেট অ্যাচিভমেন্ট, এবং সেটাকে আমরা ঈদের এই ওকেশনটাতে অনেক ভালোভাবে পরিপূর্ণভাবে সেলিব্রেট করলাম। সো থ্যাংক ইউ মুশফিক ভাই, থ্যাংক ইউ ভাবি। ইটস অ্যান অনার যে আজকের এই ঈদের সময়টাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এবং মুশফিক ভাইকে সত্যি কথা বলতে আমরা তো এইভাবে এত ক্লোজলি এক্সপ্লোর করতে পারি না। সো উই আর রিয়েলি অনার্ড মুশফিক ভাই আজকে এই প্ল্যাটফর্ম আপনাকে পেয়ে। থ্যাংক ইউ সো Thanks মাচ to you অ্যাগেন as well. ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মুশফিকুর রহিম এবং তার সহধর্মিনী তাদের দুজনকে আজকে ঈদের এই সময়টাতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হারির খবর বের করতে পেরেছি, তবে মুশফিকুর রহিমের সঙ্গে আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি, ক্রিকেট ম্যাচের বাইরের ইমোশন নিয়ে কথা বলেছি, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। আশা করছি আপনারা এনজয় করেছেন। পরবর্তী কোনো একটা ওকেশনে আপনাদের প্রিয় অন্য কোনো তারকার সঙ্গে আমরা আবার উপস্থিত হয়ে যাব। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক আরও একবার।